নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে একটি নতুন ডিটেকটিভ কাহিনী। ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস সিরিজের কাহিনী অশালীনতার কেচ্ছা। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য, তাই আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আমাদের অনুরোধ রইল আজকের গল্পটি থেকে আপনাকে দূরে থাকার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ কাহিনী আদিত্য বর্মন চোপড়ার কলমে ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস সিরিজের কাহিনী অশালীনতার কেচ্ছা। ট্যাক্সি চড়া বন্ধ হয়ে গেছে প্রায়। শহর এখন শিখেছে র্যাপিডো, উবার এন্ড ড্রাইভ। রাস্তার ধুলো উড়িয়ে যাচ্ছে, তাই ভাবে এই প্রিয় কলকাতাকে জখম করছে সকলে মিলে। চেনা মলিন সভ্যতার বুকে যন্ত্রতন্ত্র দিয়ে এক মারাত্মক ষড়যন্ত্র করে মেরে ফেলার ব্যাপারটা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। মাধবীলতার চাষ করতে করতে সবকিছুর বিরুদ্ধে একটা তীব্র অসন্তোষ ছুঁড়ে দিচ্ছিল প্রশান্ত বিশ্বাস খুব একটা মোবাইল ব্যবহার করে না, একদম দরকারি কাজ ছাড়া তো তাকায়ও না। বরাবর বইয়ের মধ্যে মুখ গুঁজে আর গাছপালা নিয়ে তার দিন কেটেছে। এখন বয়স 25-এর দোরগোড়ায়। বাপমা চলে গেছে সেই কবে। তারপর থেকে হোস্টেলে মানুষ হয়ে এখন পৈতৃক বাড়িতেই রয়েছে। কয়েক বছর চাকরির পর চাকরির বাকরির মায়াজাল ছিঁড়ে এখন আদ্যপান্ত একটা গোয়েন্দা বনে গেছে সে। তার ছাদ বাগানে বাহারি গাছের অন্ত নেই। জীবনে প্রেম সিরিয়াসলি একবারই হয়েছিল, তারপর থেকে শুধুই শরীর অবধি পৌঁছে ফিরে আসা। মন অবধি পৌঁছানোর সাহস কিংবা শক্তি দুটোই আর অবশিষ্ট নেই তার মধ্যে। গতকাল থেকে জবায় জল দেওয়া হয়নি। নানা আইভি লতাটাও মিইয়ে যাচ্ছে, কাঠ গোলাপটাও কেমন শুষ্ক লাগছে। ইস, নিজের মনের মধ্যে সর্বক্ষণ বিড়বিড় করে চলে সে। এখন AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। মানুষের পক্ষে শ্বাস নেওয়াটাই ভীষণ দুর্বিষহ। তাই নিজের ছাদ বাগানের উপর সমস্ত ভালোবাসা উজাড় করে দেয় সে, অন্তত এরা যদি তাকে একটু হলেও বাঁচিয়ে রাখে। একলা লোকটা হঠাৎ যেন ইমোশনাল হয়ে যায়, গাছগুলোকে বুকে জড়িয়ে ধরে, চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নেয় সে। গাছগুলো তাকে পাল্টা আদর পাঠায় পাতায় পাতায়। উকি মারে একটা কালো ধাতব অংশ টবের মাটির ভেতর। খুব একটা আলো না পড়লেও জিনিসটা যে একটা আগ্নেয়াস্ত্র তা বুঝতে অসুবিধা হয় না কারোর। হ্যাঁ সালিম, বসো। হঠাৎ আজ সকাল সকাল কি মনে করে? একতলার বসার ঘরটার মাঝখানে একটা সেন্টার টেবিলের উভয় পাশে বসে আছে দুটো লোক। গোয়েন্দা প্রবর প্রশান্ত বিশ্বাস সিগারেট টিগারেট খায় না, তাই অন্যান্য গোয়েন্দার মতোই সেন্টার টেবিলে অ্যাশট্রে পাবেন না। বলছিলাম যে কাজটা যে তো খুব অভাব প্রশান্ত দা। অনেকদিন ধরে ভেবেছিলাম একটা ভালো কাজ জুটিয়ে নিলে কিছু একটা করে ওই বাড়ির ছাদটা সারাই করে নিতে পারবো। নিজের চেষ্টাও করলাম অনেক, কিন্তু ওই কিছুতেই কিছু হলো না। কাজ খুঁজছো যখন ঠিক পেয়ে যাবে। তবে কি কাজ খুঁজছো বললে আমি পাইয়ে দেব। দুধ চায়ের কাপটা টেবিলের উপর রেখে দিল প্রশান্ত। বাঁ পায়ের উপর ডান পা তুলে এক দৃষ্টে চেয়ে রইল সেলিমের দিকে। আগে মানে সিকিউরিটি গার্ডের চাকরিও করলাম, আবার ট্যাক্সি উবেরও চালালাম, কিন্তু এগুলো না। মানে তাহলে কি? মানে ধরো দাদা, ওই তোমার কোনো কেসের ছোটোখাটো কাজ থাকলে সেগুলো করতাম। কারণ এখন আমি এমনিতেই টালিগঞ্জে একটা কারখানায় কাজ করি, তাই ওই ছোটোখাটো কিছু একটা হলেই। কাজ তো আমার নিজের হাতেও কিছু নেই সেলিম ভাই। বুঝছি তুমি উপরি কিছু কামাতে চাইছো, আজকালকার দিনে সেটা খুবই জরুরি। হ্যাঁ স্যার, আর পারা যাচ্ছে না এই পয়সার কষ্টে। সংসার বলেও তো একটা জিনিস আছে, সেটা যদি নেতা মন্ত্রীরা বুঝতো। ঠিক আছে, আজ তুমি যাও। আমার হাতে কোনো কাজ এলে তোমায় ফোন করব। আর দাঁড়াও 1 মিনিট বলে নিজের ছাদ বাগানে গেল প্রশান্ত। একটা লঙ্কা গাছ টবে করে এনে তুলে দিল সেলিমের হাতে।
এটা নিয়ে যাও, বাড়িতে রেখো। এই প্রকৃতি বড্ড বিষিয়ে উঠেছে, তুমি না হয় লঙ্কা দিয়েই শুরু করো, আমি তোমায় পরে আরও গাছ দেবো। হ্যাঁ। সেলিম খানিকটা হতচকিত মুখ করে নিয়ে নিল গাছখানা। সে বেরিয়ে যেতেই পুনরায় ছাদ বাগানে গিয়ে দাঁড়ালো প্রশান্ত। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সেলিমের চলে যাওয়া। রাস্তার মোড়ে একটা নার্সারির দোকান আছে, সেখান থেকে মাঝে মাঝেই গাছ কিনে থাকে প্রশান্ত। সেলিম যেন সেখানে দাঁড়িয়ে পড়ল, আশেপাশে চোখ বুলিয়ে গাছটা দিয়ে দিল দোকানদারকে। বিনিময়ে কয়েকটা টাকা নিয়ে হাসতে হাসতে গলির মোড় থেকে অদৃশ্য হয়ে গেল। প্রশান্ত মাথা নিচু করে বাগানের দিকে তাকিয়ে রইল। মনটা তার দুঃখে ভরে গেল। তার দেওয়া উপহার তার চোখের সামনেই বিক্রি হয়ে গেল। মানিব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দোকানটার উদ্দেশ্যে ছুট লাগালো সে। পুনরায় কিনে নিল গাছটা মূল্যের পরিবর্তে। প্রচণ্ড ভারাক্রান্ত মনটা নিয়ে বাড়িতে যেতে যেতে এক প্যাকেট চিপস কিনে নিল। মন খারাপ থাকলে সে চিপস খায়। খচমচ করে চিপস খেতে খেতে বগলে টপখানা জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। হ্যালো। হ্যালো, ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার, আমি সাধনা মিত্র। নামটা শুনে বয়স্ক ভাববেন না, আমি কিন্তু মিলেনিয়াল। আমার একটা প্রবলেম এসেছে স্যার, সেজন্য একটিবার আপনার কাছে যেতাম। নিশ্চয়ই, আসুন। এখানে তো বয়স দেখে কেস নেওয়া হয় না। না না, সাধনা নামটা শুনে আপনি যদি জাজ করে ফেলেন তাই আর কি। আপনি আমার নাম প্রশান্ত শুনে জাজ করে কি আমার স্যার বলে রাখলেন? হে বাবা, একদমই না। আমি কখন আসবো? রাত 11টার আগে, সকাল 8টার পরে, যে কোনো সময়। ও গ্রেট গ্রেট, ঠিক আছে, তাহলে আজ রাত 9টা নাগাদ আসছি। বেশ, ঠিকানা জানেন তো? হ্যাঁ, গুগলে পেয়েছি। বেশ, তাহলে আজ রাত 9টার সময় চলে আসুন। বলে নিজে থেকেই ফোনটা কেটে দিল প্রশান্ত। মনে মনে ভাবল, একটা মহিলা নিজের নাম বলার পরেই নিজের অল্প বয়স এভাবে জাহির করলো কেন? মানে ব্যাপারটা খুবই অদ্ভুত। স্রেফ নামই তার কারণ, নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতেই টিভি খুলে বসল সে। আপাতত এই সন্ধ্যা থেকে কোনো কাজ আর নেই। সোফায় হেলান দিয়ে খবর, স্পোর্টস, যা পাওয়া যায় দেখা যাক। দরজা খোলাই আছে, ঢুকে পড়ুন। দরজা খুলে একটা মারুন রঙের ওয়ান পিস পরিহিত মেয়ে প্রবেশ করলো ওর দালানে। ডান হাতে টাইটান রাগার দামি ঘড়ি, হাতের পার্সখানাও বেশ ঝকমকে। খোলা চুলের দৈর্ঘ্য পিঠের মধ্যভাগ অবধি বিস্তৃত। শ্যামবর্ণ গায়ের রং, মুখে অবিন্যস্ত ব্রণর কারসাজি। মাঝারি সাইজের চোখগুলোয় কিছু গোপন রহস্যের ছায়া। জুতো কোথায় খুলবো? হ্যাঁ, ওই ডান দিকেই খুলে রাখুন। মনে মনে প্রশান্ত ভাবল, ভদ্রমহিলাকে কি একটিবার পা ধুয়ে ঘরে ঢুকতে বলবে? মনটা নিষ্পিস করছে, কিন্তু ওকে চমকে দিয়ে মহিলাটি নিজেই বাথরুমে ঢুকে পড়ল। তারপর দুমগ জলের শব্দ হলো পায়ে পড়া। মনটা ভালো হয়ে গেল প্রশান্তর। হাসি মুখে গামছা হাতে নিয়ে এগিয়ে গেল তার দিকে। এই নিন। গামছাখানা দিয়ে হাত পা মুছিয়ে ফিরিয়ে দিল সে। সেটাকে দড়ির উপর টান টান করে মেলে রেখে সোফায় গিয়ে বসল ওরা। নমস্কার, আমি সাধনা মিত্র। আপনি আমার নামটা ইতিমধ্যেই জেনেছেন। বলে চোখের সামনে এসে পড়া দস্যি চুলের গোছাকে এক লহমায় তার স্থানে পাঠিয়ে দিল সাধনা। তার ঠোঁটের মারুন লিপস্টিকখানা ম্যাট নয়, বেশ গ্লসি। প্রশান্তর চোখ চলে গেল সেদিকে। ফোনে সে একটু রুডভাবেই কথা বলেছে, তাই হালকা ক্ষমা চাওয়ার উদ্দেশ্যেই বলল, হ্যাঁ, আপনার সঙ্গে তখন ফোনে একটু রুডভাবে কথা বলার জন্য দুঃখিত। আপনি অবিবাহিত, তাই না? হ্যাঁ, আনম্যারিড। খুব হাই পেইং চাকরি করেন, ব্যবসা করেন না? আপাতত একটি ভালো ছেলে দেখে সেটেল হওয়ার প্ল্যান করছেন, তাই তো? আপনি কি বইয়ের গোয়েন্দাদের মতোই কাজ করেন নাকি? এভাবে তো ব্যোমকেশ, ফেলুদা হোমস এরা কথা বলতেন। ওটা আসলে গোয়েন্দাদের ক্লিক বেইট। চিন্তা করবেন না, আমি আর বেশি কিছু বলার ক্ষমতা রাখি না।
তবে আপনি এত বয়স অবধি ভালো চাকরি বাকরি করে এখনো অবিবাহিত কেন? কিছু মনে করবেন না, একটু বেশি পার্সোনাল হয়ে গেলাম হয়তো। না না, ঠিক আছে। আসলে আমি ছেলেবেলা থেকে খুব স্ট্রাগল করেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম। তারপর থেকে কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে এসবের দিকে আর তাকানো হয়নি। এই গত কয়েক মাস ধরে মা বাবার পরপর চলে যাওয়ায় ভীষণ ধাক্কা পেয়েছি বলতে পারেন। তাই এখন একটু বেশি ডেসপারেট। ডেসপারেট? আচ্ছা, বুঝলাম। আপনার বয়স কত? 27। আমি বয়স জিজ্ঞাসা করছি, বয়স কত? সত্যি বলতে 28 আর কি। সত্যি যদি নাই বলতে পারেন তাহলে গোয়েন্দার কাছে এসে লাভ কি বলুন তো? 29। এই মেয়ে মানুষদের এই বয়স কমানোর ব্যাপারটা এখনো তাহলে ট্রেন্ডিং নাকি? আপনি আমার বয়স নিয়ে কেন পড়েছেন বলুন তো? এমনি, বাদ দিন সেসব কথা। আপনার কি কোনো ছেলেকে পছন্দ হয়েছে, কিংবা কোনো ম্যারিড ম্যান? দেখুন, আমি দরিদ্র হতে পারি, কিন্তু তাই বলে খোঁচরের কাজ করতে পারবো না। হিমা, না না, সেসব কিছুই নয়। আসলে মিস্টার বিশ্বাস, আমি এখনো ভালো পাত্রের সন্ধানে আছি বটে, তবে কারো পেছনে স্পাই হতে আপনাকে বলছি না। তাহলে কি কারণ? আমি আপনার কাছে এসেছি একটা খুনের ব্যাপারে। এবার সোফার উপর একটু আঁটো সাঁটো হয়ে বসলো প্রশান্ত। টেবিল ল্যাম্পের লাল আলোটা জ্বালিয়ে দিল সে, ঘরের মূল আলোটা নিভিয়ে দিল। সেন্টার টেবিলের উপর ওই লাল আলোর দুপারে দুটো মানুষ, একজন গোয়েন্দা, একজন ক্লায়েন্ট। আলোটা ওদের দুজনের মুখের উপর পড়ছে, তবে প্রশান্ত মুখটা একটু পিছিয়ে নিয়েছে। সাধনা রীতিমতো অবাক হয়ে বলল, কি হলো ব্যাপারটা? এটা আমার একটা সিস্টেম। আমি কাজটা শুধু পয়সার জন্যই করি না ম্যাডাম। আপনি নিজেই বলুন, এভাবে লালচে ঘরে বসে রহস্যের কথা বলা এবং শোনার মধ্যে কতটা রোমাঞ্চ আছে। কিন্তু এভাবে কি মানুষ সব সত্যি বলে? সব সত্যি না বললেও কিছু তো বলে, আর যেটুকু বলে না সেটুকু অন্ধকার থেকে বের করে নিই আমি। আলোটা নিভে যাওয়ার পর এই লাল আলোতে প্রশান্তর উপর এবার ভালো করে চোখ বুলিয়ে নিল সাধনা। লোকটাকে দেখতে এমন নয় যে 5 জন ছেলের মধ্যে থেকে একে মেয়েরা বেছে নেবে, কিন্তু এর সঙ্গে 10টা মিনিট কাটানোর পর একে জানতে ইচ্ছে করবে অনেক বেশি। প্রশান্তর চোখ মুখ বড্ড শান্ত, নিজের ইমোশনকে হালকা বের করে দিয়েছে বটে, তবে পুরোটা নয়। মুখে চাপ দাঁড়ি, 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা, ভারী কণ্ঠস্বর আর চতুরতা। বাঙালি ছেলে হিসেবে খারাপ কম্বো নয়। বেশ বেশ, আমি আপনাকে খুনের ঘটনাটা এবার তাহলে খুলে বলি। আমার জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি নয়। ছোটবেলায় জ্যোতিষী হাত দেখে বলেছিল আমার নাকি বন্ধু ভাগ্য খুব একটা ভালো হবে না। সেই থেকে মা খালি নজরে নজরে রাখত। যেহেতু আমি র্যাঙ্ক করতাম, তাই আমায় যাতে কোনো বন্ধু এক্সপ্লয়েট করতে না পারে তার খেয়াল রাখতো মা। টিউশনি আজীবন মেয়ে টিচারের কাছে নিয়েছি, তাও আবার তারা বাড়িতে আসতো। সে যাই হোক, বাড়ির অবস্থাও খুব একটা ভালো ছিল না যে বড় ক্লাস অবধি টিউশনি পাবো। তাই নিজে নিজে পড়তে পড়তে একসময় মায়ের সেই বাতিক ঘুচে যায়। আমার খুব নিকট বন্ধু বলতে কেউই কখনো হয়নি। বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে মা ফোন করে মাথা খারাপ করে দিত। তবে এইসবের মধ্যেও কলেজ লাইফ থেকে একটা বন্ধু টিকে ছিল, ওর নাম শালিনী। সত্যি বলতে শালিনী পড়ালেখায় কখনোই আহামরি কিছু ভালো ছিল না। সাপ্লি পেয়ে পেয়ে কোনো মতে পাশ করে 2-3 বছর প্রেম করে অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিল। ওর যোগ্যতা বলতে ওর ওই চোখ ঝলসে দেওয়ার রূপ। একটা মেয়ে হয়ে বলছি, ওরকম কাটা কাটা সুন্দরী খুব একটা এই শহরে হয় না। এবারে বুঝতেই পারছেন, ওর বন্ধু হওয়ার ফলে সব ছেলেরা আমায় খালি বিরক্ত করত। না না, আমার কাছে আসার জন্য নয়, বরং যাতে আমি ওর সাথে একটা হিল্লে করে দিতে পারি সেই কারণে। এসব বলছি কেবলমাত্র আমার আর শালিনীর মধ্যেকার সম্পর্কটা আপনাকে বোঝানোর জন্য। আমি বরাবর একটু লাজুক প্রকৃতির মেয়ে। আস্তে আস্তে সেই ভাবটা এখন অনেকটাই কেটেছে, যদিও এখন আমিও নিজের স্বাধীনতা পুরো দমে ভোগ করছি। তবে আমার চাইতেও নিজের রূপের গরমে বেশি মেতে রয়েছে শালিনী। সত্যি বলছি, ওরকম সুন্দরী মেয়ের থেকে আমার মতো কালো কুৎসিত মেয়েকে বিয়ে করা অনেক ভালো হতো দীপঙ্করের জন্য। খানিকটা শ্বাস নিল সাধনা মুখ দিয়ে,
তার গলায় এখন ঘন নিঃশ্বাস প্রশ্বাস চলাচল করছে। যেটা বলছিলাম, শালিনীর মতো মেয়েদেরকে ইংরেজিতে রেড ফ্ল্যাগ বলে, বুঝলেন? একেবারে লাল ঝান্ডা। না পলিটিক্যাল হচ্ছি না তাই বলে। মেয়েটাকে খুব ভালোবাসে দীপঙ্কর। রিচ, হট, হ্যান্ডসাম ছেলে দীপঙ্কর। বিশ্বাস করুন, শুধুমাত্র আমি ওই শালিনীর মতো নই বলে কনফিডেন্স আসেনি। না হলে কবেই বলতাম, চলো দীপঙ্কর আমরা আলাদা হয়ে যাই। কিন্তু শালিনীর সংসার ভাঙতে পারবো না আমি, আমার বিবেকে বাঁধে। ওদিকে শালিনী লাস্ট 2 মাসে অন্তত 12টা আলাদা ছেলের সাথে রুম ডেট করেছে। 12টা! জাস্ট ভাবতে পারছেন কিরকম মেয়ে? 12 ব্যাটারি? কি? না, কিছু না, আপনি কন্টিনিউ করতে থাকুন। শালিনীর লাস্ট ডেট ছিল অনেক। ছেলেটার বয়স 25 এরকম, আর শালিনী আমার বয়সী। মানে একটু ছোট ছেলের সঙ্গে, ভাবতে পারছেন একটা ছোট ছেলে তার সঙ্গে কিভাবে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, রুমে যাচ্ছে, ভাবুন তো একবার। দেখুন সাধনা, আমি তো কোনো রিলেশনশিপ অ্যাডভাইজার নই কিংবা হাইকোর্টের উকিল নই যে এসব বিচার করব। আপনি শুধু এসবের মধ্যে জড়িয়ে পড়ার উৎসটুকু বলুন। সরি, আসলে খুবই এক্সাইটেড হয়ে পড়েছি তাই আর। সরি। দীপঙ্করের আসলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ভালোই পয়সা করি আর কি। বউকে সময় দিতে পারে না, খালি ডেবিট কার্ড দিয়ে দেয়। দীপঙ্করের ওই রুবি ছাড়িয়ে ভেতরের দিকে একটা ফার্ম হাউস আছে। খুব সুন্দর পরিপাটি টাইপ একটা হাউস। আমি ঠিক গুছিয়ে বলতে পারি না বলে একটু আগুপিছু করেই হয়তো বলছি। গত সপ্তাহে একদিন আমায় সিক্রেটলি একটা ক্যাফেতে ডেকেছিল দীপঙ্কর। বলেছিল আমি যাতে কোনোভাবেই শালিনীকে না জানাই। আমিও তাই ও সিক্রেট রক্ষা করেছিলাম। ক্যাফেতে ঢুকেই দেখি দীপঙ্করের চোখ মুখ কেমন যেন বসে গেছে। ভীষণ দুঃখ পেলে মানুষের মুখের অবস্থা যেমন হয় ঠিক তেমন। চোখ কেমন ফোলা ফোলা, মণিবাদে বাকি অংশটা গাঢ় লাল। দেখেই বুঝেছি ও চূড়ান্ত নেশা করে এসেছে, সম্ভবত জয়েন্ট। 2 কাপ কফি অর্ডার করে একেবারে স্বাভাবিক গলাতেই বলল, তুমি তো শালিনীর ছোটবেলার বন্ধু। নিশ্চয়ই এখনো ভালো বন্ধুত্ব আছে তোমাদের মধ্যে। হ্যাঁ আছে। কেন বলো তো? তোমায় দেখে তো হাই লাগছে। ড্রাগস নিচ্ছ নাকি? এনিথিং রং? এভরিথিং ইজ রং সাধনা, এভরিথিং। শালিনী আমার সবকিছু শেষ করে দিয়েছে, বিশ্বাস করো, ট্রাস্ট মি। বলি কাঁদতে কাঁদতে আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল দীপঙ্কর। আমি তো ভীষণ ভালনারেবল হয়ে পড়লাম ওর ব্যবহার দেখে। আমি আমার গোটা লাইফে একটাও প্রেম করিনি, তবে শালিনীকে দেখে এত পছন্দ হয়ে গেছিল যে কি আর বলবো। তারপর ওর সাথে মিশলাম, ভালো লাগা বাড়তে লাগলো। আমি তো ওর জন্য সবকিছু করেছিলাম। এমন তো নয় যে আমি শারীরিকভাবে অক্ষম কিংবা খুবই গরিব। ওকে গাড়ি কিনে দিয়েছি, ওকে কত জুয়েলারি গিফট করেছি। তারপরও সাধনা, বলো, তারপরও কেউ এভাবে চিট করতে পারে? দেখো দীপঙ্কর, তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। আমায় খুলে বলো তো, কি জানতে পেরেছো, কি হয়েছে? কি আর জানবো, ওর রিসেন্ট ডেট অনেক আসলে আমার পুরনো পাড়ার ছেলে। আমরা একালে একসাথে ফুটবল খেলতাম। অনেক সেদিন ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিল। ছেলেটা বড় লোক বাপের গোল্লায় যাওয়া ছেলে। ওর সাথে খুব একটা পরিচয় নেই অনেকদিন, ওই সোশ্যাল মিডিয়ায় যতটুকু আছে। সেই স্টোরিতে দেখি ওর ওয়্যাক্স করা ফর্সা বুকের উপর একটা সুন্দর ফর্সা তরুণীর হাত। ওই হাতে যে নেইল এক্সটেনশন করা ছিল সেই আঙুল আমার খুব চেনা। মাইকেল কর্সের ওই ঘড়িটাও আমারই কিনে দেওয়া। ওই হাত আমারই চিনতে ভুলোর কথা নয় সাধনা। আমি সেই দেখে কাঁপতে কাঁপতে ওকে টেক্সট করলাম, মেয়েটা কি? অনেক রিপ্লাই দিল, একটা ম্যারিড ওম্যান। আমি জিজ্ঞেস করলাম, এইসব করিস নাকি এখন? সাবধানে থাকিস কিন্তু। তখন ও বলল, না জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ডের মতো। লজ্জার মাথাকে জিজ্ঞেস করলাম, তাই নাকি? ছবি থাকলে দেখি। তারপর যখন অনেক একটা ছবি আমি পাঠালো, নিজের মাথাকে আর ঠিক রাখতে পারলাম না।
একটা স্যাটিনের নাইট রোব পরে আছে শালিনী, আর নিজের ক্লিভেজে রেখেছে একটা ওয়াইন গ্লাস। সেই গ্লাস থেকে ওয়াইন খাচ্ছে অনেক। এই ছবিতে শালিনীর হাসি দেখে আমার মাথা আগুনের মতো গরম হয়ে গেল, বিশ্বাস করো। পারলে ফোনটা ছড়িয়ে ফেলতাম, কিন্তু সবটুকু রাগ হজম করে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লাম। জাস্ট এই অবধি বলে ভীষণ কান্না জুড়ে দিল দীপঙ্কর। আমি তো পড়েছি তখন ব্যাপক ফ্যাসাদে। এই অনিকের কথা আমার অজানা নয়, কিন্তু কিন্তু এখন সেটা প্রকাশও করতে পারবো না যে জানি। আহা, তুমি শান্ত হও, শান্ত হও বলছি। আমার নিজেরই শুনে গা রিরি করছে। ইস, তোমার মতো একটা ছেলেকে পেয়েও কিভাবে করতে পারে এমনটা? জানি না, জাস্ট জানি না, বিশ্বাস কর। ওর কোনো কিছুর খামতি আমি রাখিনি সাধনা। তবু কেন করলো বলো তো? Why with me? Why with me? সেই দিন আরো অনেক কথা বলে ওকে ইমোশনাল সাপোর্ট দিয়েছিলাম। দীপঙ্করও দীর্ঘ দেহটা আমার কাঁধে রেখে বাড়ি ফিরেছিল। শালিনী তখনও বাড়িতে আসেনি, বোধহয় অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। ওই রাতে যখন ওদের অ্যাপার্টমেন্টে আমি দীপঙ্করকে শুইয়ে দিয়ে আসতে চাই, দীপঙ্কর আমার হাত চেপে ধরে। ওর আমার খুব দরকার ছিল তখন। আমি ওর ওই কষ্ট দেখতে পারছিলাম না। তারপর যা হয়েছিল সেসব বোধহয় আর বলার প্রয়োজন নেই। বুঝলাম। আপনি বাড়ি এলেন কখন? ভোর 6টা নাগাদ। ওই দিন সারা রাত বাড়ি ফেরেনি শালিনী। ঘুম থেকে উঠে ওর বিছানায় আমাকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায় দীপঙ্কর। আমার হাত ধরে বলে, প্লিজ এই কথা যেন 5 কান না হয়। কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে সবটাই অন্যায়। শালিনী যাই করুক, আমি ওর সাথে এমন অন্যায়টা করতে পারি না। প্লিজ তুমি কাউকে জানিও না এই ব্যাপারে, হ্যাঁ প্লিজ। ওর রিকোয়েস্ট আমি রেখে বাড়ি চলে এসেছিলাম। মনে মনে খুব কষ্ট হয়েছিল। দীপঙ্করের মতো একটা ছেলে যে এমনটা ডিজার্ভই করে না, সেটা আমায় জ্বালাচ্ছিল, জ্বালিয়ে মেরে ফেলছিল বলতে পারেন। আমার কি কিছু একটা করা উচিত? কোনোভাবে কি দীপঙ্কর আর আমি এক হতে পারি না? এসব ভাবছিলাম সারাটা দিন ধরে। শালিনীর এসব নিয়ে কোনো ভাবনা ছিল না। ওর কোনো যাই আসতো না দীপঙ্করের ঘাটে অন্য কারোর আশায় বা যাওয়ায়। সাধনা থামল। লাল আলোয় তার মুখটা বড্ড রহস্যময় লাগছে এখন। ওই আলোটার দিকেই বুঁদ হয়ে চেয়ে আছে সে। প্রশান্ত এখনো শান্ত মাথায় সবটা ক্যালকুলেট করে দেখে যাচ্ছে সাধনার মুখভঙ্গি, ভুরুর অবস্থান, ঠোঁটের ঈষৎ নাচন, শিরদাঁড়া ঝুঁকে পড়া, সব কিছু এই আলো আধারিতে মেপে নিচ্ছে সে। আসলে ক্লায়েন্ট ভাবে এই অন্ধকারের আড়ালে তারা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজটা লুকিয়ে নেবে, পা নাড়িয়ে কিংবা কোনোই প্রশমিত করে। কিন্তু এইটুকু স্বাধীনতা দিয়েই যে তাকে পড়ে ফেলতে পারে প্রশান্ত, সে কথা তারা জানে না। জল খাবেন? না থাক। আচ্ছা, এতটা শুনে আপনি আমায় কেমন ভাবছেন? ভাবছেন খুব গায়ে পড়া একটা মেয়ে যার বিয়ে হয়নি বলে বন্ধুর স্বামীর সাথে ইন্টিমেট হয়েছে, তাই তো? আমার ভাবনায় আপনার ইন্টিমেসিতে কি খুব বদল আসবে? আমি নিজেও অনেকের সাথে ইন্টিমেট হই, বিশেষত আনম্যারিড ওমেনদের সঙ্গে। ভালোবাসতাম একজনকে, লয়াল ছিলাম বহুদিন। শেষমেশ লয়ালিটির পেছন মেরে সে যখন পালিয়ে গেল অন্য কারোর সাথে, তারপর থেকে আমিও ফাঁক বয় হয়ে গেছি। আপনি অতগুলো ছেলে দেখেননি যতগুলো মেয়ের সঙ্গে আমি ইন্টিমেট হয়েছি। এখন ভালোবাসা বলতে শুধু এই গাছপালা, চিপসের প্যাকেট আর তদন্ত। তাই আমার জাজমেন্ট নিয়ে না ভেবে বলতে শুরু করুন। প্রশান্তর মুখে এভাবে চাঁচা ছোলা কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেল সাধনা। নিজেকে খানিক শান্ত করে বলল, বুঝলাম। আমিও চিটিং ব্যাপারটাকে একদম নর্মালাইজ করতে পারি না। একজনের সাথে রিলেশনে থেকে 1000 জনের সাথে ঘোরাটা এখন নাকি ফ্যাশন, সবাই করে। কিন্তু আমি হয়তো ওল্ড স্কুল মেন্টালিটির মেয়ে বলেই ব্যাপারটাকে এখনো গ্লোরিফাই করতে পারিনি। যাই হোক, কেসে আসি।
এই গোপন ব্যাপারটার পর কয়েকদিন দীপঙ্করের সাথেও আমার কথা হয়নি, শালিনীর সাথেও না। আজ থেকে দিন 3 আগে এক রাতে দীপঙ্কর আমায় হঠাৎ ফোন করে, তখন বোধহয় 8:30। হ্যালো সাধনা, আমি দীপঙ্কর। হ্যাঁ, নাম্বার সেভ আছে, বলো, এনিথিং সিরিয়াস? শালিনী আবার অন্য কারোর সাথে বেরিয়েছে। আমি এখনো ওকে কিছু বলিনি, কিন্তু শালিনী যে কারোর সাথে বেরিয়েছে এটা আমি নিশ্চিত। তোমায় কি বলে বেরিয়েছে? ও মানে কি? আমায় বলেছে যে কিসব গার্লস নাইট আউট নাকি, কিন্তু আমি জানি এসব মিথ্যে। ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। তুমি এখন কি করবে ভাবছো? কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ওর ফোনে ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করবো বলে ভেবেছিলাম, কিন্তু করিনি। ওর মেল অ্যাকাউন্ট লগ ইন করে কোনোভাবে দেখতে পারবে? ঠিক বলেছ, ঠিক আছে, রাখছি। প্রায় 10 মিনিট বাদে আবার ফোন এলো। হ্যালো, ভাগ্যিস ওর পাসওয়ার্ডটা জানতাম, বোধহয় চেঞ্জ করার সময় পাইনি। যাই হোক, আমার রুবির ওখানে একটা ফার্ম হাউস আছে, মানে রুবি ছাড়িয়ে অনেকটা ভেতরে, সেখানেই ওর লোকেশন পাচ্ছি। তাহলে এখন কি করবে? ওকে হাতে নাতে ধরবো। তুমি আসবে? আমি কিছুক্ষণ ভেবে নি কি করব। তারপর খানিক ইতস্তত করে বললাম, মানে আমার কি এটা উচিত হবে? আমার মনে হয় তোমার একারই যাওয়া উচিত, তবে আমায় লোকেশনটা পাঠিয়ে রাখো, আমি না হয় একটু বাদে যাচ্ছি। আর কোনো কথা বললো না দীপঙ্কর, ফোনটা কেটে গেল। 2 মিনিট বাদেই ওর ফার্ম হাউসের লোকেশন শেয়ার করলো আমার হোয়াটসঅ্যাপে। আমি চুপচাপ একটা ড্রিঙ্ক বানালাম, ড্রিঙ্কটা গলায় ঢাললাম। একবার ড্রিঙ্ক করলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস খেতে পারি, এই বাহানায় নিজেকে বন্দি রাখবো ভাবলাম, কিন্তু পারলাম না। 8 ঘন্টা বাদে নিজেই ড্রাইভ করে বেরিয়ে পড়লাম। কি যে ভুল করেছিলাম, ওটাই বোধহয় আমার সবচেয়ে বড় ভুল ছিল প্রশান্ত। সাধনা থামল। লাল আলোয় তার মুখে প্রশান্ত মেপে নিচ্ছে অনেকটা রিগ্রেট। ডান চোখটা ফরফর করে কাঁপছে। নিজের হাতে নিজেই একটা ঘুষি মারল সে। আবার বলতে আরম্ভ করলো, ভাগ্য বোধহয় চিরকালই আমার উপর নির্দয়। সেই ছোট্ট থেকে এই অবাধ্য কৌতূহল চেপে রাখতে না পেরে 2 পেক খাওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছি। 2 পেকে এখন আর আমার কিচ্ছু হয় না। ওর লোকেশনের থেকে 1 মিনিট দূরত্বে একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করালাম। 5 মিনিট মতো ড্রাইভিং সিটে বসেই ভাবলাম, যা করছি আদৌ কি ঠিক? তারপর কোনো দ্বিতীয় ভাবনা বাদ দিয়েই গাড়ির দরজা খুলে আস্তে আস্তে যেতে লাগলাম লোকেশনের দিকে। চারিদিক শুনশান। এখানে একটা মানুষকে মেরে পুঁতে দিলেও বোধহয় কেউ কিচ্ছুটি টের পাবে না। খুব ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। দূরে একটা আলো দেখে আন্দাজ করলাম পৌঁছেই গেছি ফার্ম হাউসে। বুকে অসম্ভব সাহসে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। ওই তো দীপঙ্করের গাড়ি। সিয়েরাটা দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে। গাড়িতে তখন কেউ নেই। পাশে আর একটা গাড়ির দাগ পেলাম মাটির ওপর। খুব রাশ ড্রাইভ করলে যেমনটা হয় তেমনটা। কেউ বিভৎস স্পিডে টায়ারের দাগ ফেলেই চলে গেছে যেন। আমি ভয় ভয় ঠুকলাম ফার্ম হাউসে। চারিদিক ভীষণ নিস্তব্ধ। আমার মনে ভীষণ ভয়। কোথায় কি আছে আমার কিচ্ছু জানা নেই। ধীরে ধীরে সামনের দরজা খুলতেই বুকটা চুলকে উঠল। সাদা মোজাইকের মেঝের উপর লাল রক্তের নদী বইছে। আমার দিকেই কাত হয়ে শুয়ে আছে দীপঙ্কর। ওর গলার নলি বরাবর একটা আস্ত ছুরি ঢুকে রয়েছে। সেটাকে বের করার সময় পর্যন্ত কেউ পায়নি। বলে খানিক হাঁপাতে লাগলো সাধনা। লাল আলো নিভে গেল। জ্বলে উঠল ঘরের স্বভাব সিদ্ধ টিউবলাইট খানা। কিছুক্ষণের জন্য চোখটা কড়কে উঠল তীব্র আলোর ছটায়। সেটাকে সামনে নিয়ে প্রশান্ত বলল, নিঃসন্দেহে দারুণ একটা কেস। বাকিটা আমি আপনাকে বলছি। আপনি ভয়ে কোথাও কোনো হাত না দিয়ে সেখান থেকে পালিয়ে আসেন এবং গাড়ি নিয়ে বাড়ি চলে আসেন। এরপর আপনার শালিনীর এবং শালিনীর রিসেন্ট ডেটের ইন্টারোগেশন হয়। তবে এখনো পুলিশ কোনো তথ্য না পাওয়ায় আপনারা জেলের বাইরে, তবে সন্দেহের বাইরে নয়। ঠিক বললাম তো? একদম একদম ঠিক বলেছেন। বিশ্বাস করুন, আমি যে খুন করিনি। আমি দীপঙ্করকে খুন করার কোনো স্বার্থ পাইনি। আমার নেই কোনো স্বার্থ। এইসব বোঝাতেই এতক্ষণ ধরে পুরো গল্পটা বললাম। এবার সবই আপনার হাতে প্রশান্ত বাবু, সবটা। আহা, বাবু বলবেন না। আমি মুদির দোকানও চালাই না, আবার স্যারও বলবেন না, কারণ এটা সিজিদার ছবি নয়। কল মি প্রশান্ত প্লিজ।
বলে প্রশান্ত একটা চিপসের প্যাকেট বাড়িয়ে দিল সাধনার দিকে। সাধনা খানিক অবাক হয়ে বলল, আপনি চিপসের নেশা করেন? নেশা? কখনো ভাবিনি লোকে এটাকে নেশাও বলবে। হয়তো নেশাই, আর নেশা খুব চড়ে গেলে সেক্স করি, ব্যাস এইটুকুই। সাধনা কিন্তু এই কথা শুনে একটু আড়ষ্ট হলো না, বরং নিজের স্বাভাবিকতা বজায় রেখেই বলল, আমি চিপস খাবো না। আপনি আমার কেসটা প্লিজ দেখুন। আমি নিশ্চিত ওই শালিনী আর বিক্রমই খুনটা করেছে। বিক্রম মানে সেই রাতে শালিনীর সঙ্গে যে ছিল সে? বিক্রমের নাম আগেও কখনো শুনিনি, তবে প্রশান্ত এরপর তো ওখানে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। আমাকে তাহলে খুনি হিসেবে ধরে নিয়ে যেতে পারে। আপাতত সেই ফরেন্সিক রিপোর্ট আসা অবধি অপেক্ষা করুন, প্যানিক করবেন না। আপনার ফোনে তো দীপঙ্কর তার লাস্ট লোকেশনও শেয়ার করেছিল। ইস, যে আঁচলা বাস নিয়েছে না। ফোনটা কি নিয়ে নিয়েছে পুলিশ? না, নেয়নি। তবে নিতে কতক্ষণ? কিছু ডিলিট করতে যাবেন না, আমি দেখছি। বলে ছাদের দিকে দৌড়ে দৌড়ে চলে গেল প্রশান্ত। একলা সাধনা কি করবে বুঝে উঠতে না পেরে একটা দুটো চিপস তুলে খেতে লাগলো। মিনিট দুয়েক বাদে একটা গাছ হাতে ফিরে এলো সে। ছোট একটা খামের মধ্যে মাটি থেকে উঁকি মারছে ছোট্ট বোগেনভেলিয়া। সেটাকে ঠিকঠাক করে প্যাকেজ করে প্রশান্ত বলল, এটা বাড়ি নিয়ে যান, 8 থেকে 10 ইঞ্চির একটা টবে পুঁতবেন, যত্ন নেবেন, দেখভাল করবেন। মানে হঠাৎ কেন? জিজ্ঞেস করছিলেন না আমি কিসের নেশা করি? এই যে এটার। মানুষের থেকে গাছপালা পশু পাখি অনেক অনেক ভালো। তাদের থেকে আমাদের কোনো বাড়তি এক্সপেকটেশন থাকে না বুড়ো হওয়া ছাড়া। সাধনা মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইল। টিউবলাইটের চড়া আলোয় প্রশান্তকে বড্ড অদ্ভুত লাগছে। একটা মানুষ যে কিনা একলা থেকেই খুশি। প্রাণ বলতে ভালোবাসে গাছপালা, লোকে উপহার দিয়ে দিতেও বাঁধে না। সাধনা সোফা ছেড়ে উঠে হালকা হেসে বলল, আমি চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। এই নিন টিস্যু। চিপস খেয়েছেন, হাতটা বেকার বেকার সুন্দর জামাটায় মুছবেন না। আমি আপনার গাড়িতে গাছটা রেখে দিচ্ছি। হ্যাঁ। গাড়িতে পিছনের সিটে গাছটা যত্ন ভরে রেখে একটা ছোট্ট চুমু খেল প্রশান্ত। সাধনা মনে মনে ভাবল, আচার্য জগদীশচন্দ্র বসু বেঁচে থাকলে এই দৃশ্য দেখে খুশি হতেন অবশ্যই। এমন একটা হোলসাম দৃশ্য দেখে তার মনটা আপ্লুত হয়ে গেল। ওহ, আপনার ফিসটা। পরে ডিসকাস হবে, আপাতত কোনো বিপদে আমায় কল করতে ভুলবেন না। একটা হালকা হাসি দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল সাধনার গাড়িটা। প্রশান্ত চোখটা বুজে খানিকক্ষণ সাধনার গায়ের গন্ধটা স্টোর করে নিল মস্তিষ্কে। গন্ধটা ঠিক যেন সদ্য জন্মানো বাচ্চার মুখের গন্ধের সাথে হালকা সিগনেচার হুইস্কি মেলানো গন্ধ। একটু নেশাতুর, একটু বাচ্চাটে। গন্ধ মনে রাখা খুব জরুরি বলে এমন উদ্ভট উদ্ভট কম্বিনেশন দিয়ে মানুষকে মনে রাখে প্রশান্ত। নিজের নাকের উপর অগাধ ভরসা তার। আপনাকে সব বালছাল কে বলেছে? শালিনী? সিগারেটখানা অ্যাশট্রেতে ঝেড়ে আরেকটা টান দেওয়ার উপক্রম করল লোকটা। লোকটা বলে ভনিতা না করে এর পরিচয়টা দিয়েই দেওয়া যাক। বিক্রম দেবরায়। এখন একটা হুডির তলায় নিজের 6 প্যাক অ্যাবস ঢেকে বসে আছে ঠিক প্রশান্তর উল্টো দিকে। না, বাড়িটা প্রশান্তর নয়, বরং বিক্রমের বাড়িতে এসেই উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট কড়া নেড়েছে সে। না, শালিনীর সঙ্গে আমার এখনো কথা হয়নি, তবে আমি একজন প্রাইভেট ডিটেকটিভ হয়ে বলতে পারি আমি যা যা শুনেছি তাতে আপনাদের বিপদে পড়া কিন্তু কেউ আটকাতে পারবে না। আমরা বিপদে? কেন মশাই? সেক্স করাটা কি পাপ? সেক্স করা নয়, কিন্তু মার্ডার করা তো পাপই বটে। ও তাই নাকি? কোত্থেকে এইসব ইনফরমেশন পান বলুন তো আপনারা? মানে মার্ডার করেছি আমরা, আমি আর শালিনী? শিট ম্যান, এই অবস্থা আপনাদের। তাহলে আপনি বলুন
কি হয়েছিল সেই রাত্রে? ওয়েট ফর এ বিট, আপনাকে নিশ্চয়ই ওই মাগিটা এইসব বলেছে, তাই না? কি যেন নাম? হ্যাঁ, সাধনা। দ্যাট ফিলদি লাইং বিচ। আসলে ওকে তো কেউ দেয় না, তাই এসব বলছে হিংসে করে। প্রচন্ড এনভিয়াস একটা ক্যারেক্টার বটে। আপনারা যদি ইনভলভ না থাকেন তাহলে পুলিশ আপনাদের কেন ডেকেছিল? নিশ্চয়ই মুখ দেখবার জন্য নয়। না না, মুখ কেন দেখবে? একদমই নয়। ওই দীপঙ্কর মালটা যেটা মরেছে সেটা একটা বাল ছিল, বুঝলেন? একটা বাল। ওরকম একটা হট বউকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানতো না বলেই ওর বউটা চারিদিকে মুখ মেরে বেড়াতো। আপনি কাইন্ডলি একটু ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ, দেখে তো শিক্ষিতই লাগে। আপনি আমায় শিক্ষা দেবেন? ওরে বাবা, এই শুনুন, আমি না দস্টোয়েভস্কি পড়ে টার্কভস্কি দেখি। আমার শিক্ষার বুলি পড়ানোর কোনো দরকার নেই। শালিনী নিজেও একটা স্লাট, আমিও তাই ফান করছিলাম কদিন ওর সঙ্গে। চিন্তা করবেন না, নো স্ট্রিংস অ্যাটাচড। তার মানে শুধুমাত্র শালিনীর সঙ্গে সম্পর্কের কারণে আপনাকে থানায় ডেকেছিল? না, শুধু সে কারণে নয়, আমায় লোকেশনে পাওয়া গিয়েছিল ওখানে। এই তো আপনি বলছেন। এভাবে ভদ্রলোকের মতো ব্যাপারটা খুলে বলুন তো। বলছি। বিক্রম এবার হাতের আঙুলগুলো ফাটিয়ে নিয়ে আরেকটা সিগারেট ধরাবে বলে ভাবল। তারপর সেটা না ধরিয়েই বলল, হ্যাঁ, উই ইউজড টু হ্যাভ সেক্স, ব্যাস, দ্যাটস ইট। দুপক্ষ থেকেই কোনো ইমোশন ছিল না। সেদিন রাতে আমি আর শালিনী সারা রাত একটা রিসর্টে কাটাবো বলেই ভেবেছিলাম। শালিনী জোর করলো ওদের ফার্ম হাউসে যাওয়ার জন্য, তাই আমি আরও ড্রাইভ করে একটা ক্যাফেতে গেলাম। সেখানে খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে ওই রাত 9টা নাগাদ ফার্ম হাউসের দিকে গাড়ি ঘোরালাম। শালিনীর কাছে চাবি ছিল। আমরা ফার্ম হাউসের কাছাকাছি পৌঁছতেই দেখি সেখানে অলরেডি ওর হাজবেন্ড দীপঙ্করের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তো চিনতাম না। শালিনী নিজেই চিৎকার করে বলল, ওটা দীপঙ্করের গাড়ি, তাড়াতাড়ি টার্ন করো। আমি ওর কথা শুনে ভীষণ ঘাবড়ে গেলাম। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে এসেছি ওখান থেকে। এক মিনিট, তার মানে আপনারা ওই ফার্ম হাউসে সেদিন ঢোকেননি? না না, পাগল নাকি? শেষমেশ একটা দামি রিসর্টেই গোটা রাতটা কাটাই। আপনারা ঠিক কখন পৌঁছেছিলেন ফার্ম হাউসে? ওই 9টা 15-20। আপনাদের কাছে ওই ক্যাফের বিল, রিসোর্টে চেক ইন, চেক আউট টাইম এসবের প্রুফ আছে? সব আছে, সব কিছুই পুলিশ ভেরিফাই করছে। সেই জন্যই তো আমি আপনার সামনে এইভাবে বসে আছি। আমার কি মনে হয় বলুন তো, ওই সাধনাই খুন করেছে দীপঙ্করকে। কেন এমনটা ভাবছেন? কেন ভাববো না? এমনিতেই ওই মেয়েটার আন্ডারওয়্যার শালিনী পেয়েছিল ওদের খাটের তলায়, তাও কিচ্ছু বলেনি সাধনাকে। শি ওয়াজ স্লিপিং উইথ দীপঙ্কর। আমার তো মনে হয় ওই দিন ফার্ম হাউসে ওরা নিশ্চয়ই আমাদের মতো সময় কাটাতে গিয়েছিল। তারপর মেয়েটা হয়তো খুন করে দিয়েছে। কিন্তু সাধনা খুন করবে কেন? কোনো না কোনো একটা কারণ তো থাকবেই নাকি? ইচ্ছে হলো, সেক্স করলো, তারপর খুন করে বেরিয়ে গেল, এমনটা হয়? দেখুন, এত সব জিনিসপত্র নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে আমার নেই। আপনাকে যা বলার বলে দিয়েছি। এখন আমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। আমার বউ এক্ষুনি চিল্লাবে। কি? আপনি ম্যারিড? আমরা সবাই ম্যারিড। হ্যাঁ, আসছি ডার্লিং। বিক্রমের বাড়ি থেকে বেরিয়ে প্রশান্ত একা একাই হাসছিল কিছুক্ষণ। মনে মনে কাকে যেন খিস্তি করলো ভর পেট। তারপর বিড়বিড় করে বলল, অঙ্ক মিলছে না, সময় মিলছে না, কিছু তো একটা। বলে ফোন লাগালো সাধনা মিত্রকে। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ বলুন, কোনো প্রবলেম হলো? কেন করলেন? কি করলাম? আপনার আন্ডারগার্মেন্ট কেন ছেড়ে এসেছিলেন দীপঙ্কর আর শালিনীর খাটের নিচে? ওপারে একটা জোরালো নিস্তব্ধতা বিরাজ করছে। প্রশান্ত আবার জিজ্ঞেস করলো, কি হলো বলুন? কোনো মহিলা তার আন্ডারগার্মেন্ট ভুল করে ফেলে আসে না কোথাও। ইন্টেনশনালি ব্যাপারটা যে হয়েছে সেটা বোঝার মতো এক্সপিরিয়েন্স আমার আছে সাধনা। কি উদ্দেশ্য ছিল আপনার? আসলে আমি চেয়েছিলাম শালিনী জানুক। কেন? জানি না, হয়তো আমি দীপঙ্করের সঙ্গে আলাদা হতে চেয়েছিলাম।
বেশ, থ্যাঙ্কস বলে ফোনটা কেটে দেয় সে। হাসতে হাসতে রাস্তার উল্টো দিকে গিয়ে একটা ব্লু লেসের প্যাকেট কিনল সে। স্যার, আর কিছু জানা গেছে এখনো? বর্তমানে কসবা থানায় বসে আছে প্রশান্ত। না, বইয়ের গোয়েন্দার মতো তার বন্ধুবান্ধব কিংবা চেনা পরিচিত দিয়ে ভর্তি নয় পুলিশ চত্বরটা। তাই প্রায় 1 ঘন্টা ধরে নানান টিটকিরি আর বসিয়ে রাখা সহ্য করে শেষমেশ ওসির ঘরের দেখা পেয়েছে সে। তাও ওসি মহাশয় তেড়িয়ে বেঁকিয়ে বললেন, আর কিছু জানা গেলেও আপনাকে বলবো কেন? হ্যাঁ, আপনি কি পুলিশের লোক না আইনের লোক? দেখুন স্যার, আমি পয়সা নিয়েছি ক্লায়েন্টের থেকে, আর আমি জাস্ট কোনো হুটপাট করে এসব চালানো লোক নই। হ্যাঁ, ক্রিমিনোলজির উপর পড়াশোনা রয়েছে, অনেক ইনস্টিটিউটে গেস্ট লেকচারার হিসেবেও যাই। সেই সূত্রে কাইন্ডলি আপনারা সহযোগিতা করলে খুব সুবিধা হয়, বিশ্বাস করুন। ও তাই বুঝি? আগে কোনো কেস হ্যান্ডেল করেছেন? হ্যাঁ, করেছি। এমনকি আমার গান লাইসেন্সও আছে। আমি এখন আপনাকে একটা কার্ড বার করে দিতেই পারি, কিন্তু সেটা আর 4-5টা লোকও করতো। দেখুন স্যার, এই কেসটা যদি ডিটেলসে না জানতে পারি তাহলে কাজ কিভাবে করব বলুন? আমি তো আপনাদের হেল্পই করতে চাই। আপনি পয়সা নিয়েছেন সাধনা মিত্রের থেকে, ওকে আবার সেফ সাইডে রাখার জন্য এসব করছেন না তো? এ বাবা, একদমই না। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, আমি নিজেও অনেকগুলো অ্যাঙ্গেল পেয়েছি। এবার আপনার থেকে কিছু ইনফরমেশন পেলে আমার সুবিধা হয়। কি ইনফরমেশন? এখনও কি ফরেন্সিক রিপোর্ট এসেছে? হ্যাঁ এসেছে, অনেক কিছুর রিপোর্টই এসেছে। তবে আজকে বিকেলের দিকে আমরা একজনকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট? কাকে স্যার? শালিনী সান্যাল। দীপঙ্কর সান্যালের গলায় পাওয়া চুরিতে ওই শালিনীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কিন্তু এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। আপনি সবাইকে ইন্টারোগেট করেছেন? সব করেছি। আমার তো ওদের কারোর কথাই বিশ্বাস হয়নি। শুধু ওদের 3 জনের নয়, ওই শালিনীর আগের 4-5টা বয়ফ্রেন্ড সবাইকেই ওখানে এনে জেরা করেছি, এমনকি ওই দীপঙ্করের ব্যবসার লোকেদেরকেও। আচ্ছা, এমনটা তো হতেই পারে ওই ছুরিতে শালিনীর ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আপনি কি ছুরিটা দেখেছেন? ছুরিটা তো দেখা হয়নি স্যার। একটা ওই কিচেন নাইফ, বুঝলেন? আমরা জানতে পেরেছি ওই নাইফ দীপঙ্কর আর শালিনীর কিচেন র্যাকেই ছিল। তাহলে তো এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওকে খুনি বলা যায় না, তাই না? ও মশাই, এই আপনি কি ঘাসে মুখ টুক দিয়ে চলেন নাকি? হ্যাঁ, ব্যাপারটা তো আরো কম্প্যাক্ট হলো এবার। কিচেন নাইফ দিয়ে খুন করেছে নিজের স্বামীকে। বাইরে এমনিতেই 1000টা লোকের সাথে শুয়ে বেড়ায়, ওরকম মেয়ে ছেলের পক্ষে বরকে গুম করে দেওয়া কি খুব কঠিন? কিন্তু ওভাবে খুন করে ফেলে রাখবে কেন? ব্যাপারটা কেমন অদ্ভুত না? আগে তো মালটাকে লকআপে তুলি, তারপর দেখা যাবে খুন। তারপর দেখবো কোথায় হাওয়া হয়ে গেছে। আমায় কাইন্ডলি ফরেন্সিক রিপোর্টটা দেখতে দেবেন প্লিজ, তাহলে অনেক কিছু সুবিধা হবে। আমি আপনার সামনে বসেই দেখব। ওসি একটু বাঁকা চোখে তাকিয়ে রইলেন তার দিকে। তারপর তীব্র অসন্তোষ ভরে এক অধস্তনকে ডেকে ফাইল আনানোর জন্য বললেন। প্রশান্ত মন দিয়ে পড়তে লাগলো, দেখতে লাগলো সমস্ত এভিডেন্স। বিড়বিড় করে অনেক কিছুই বলল বটে, তবে সেসব ওসির কান পর্যন্ত পৌঁছল না। সকলেরই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, কিন্তু কেবলমাত্র ছুরিতে পাওয়া গেছে শালিনীর ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া আশেপাশে কোথাও অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। প্রশান্ত বেশ অবাক হলো। সাধনার বলা কথাগুলো মনে পড়ল তার। এই আপনি কি আর সারাদিন লাগিয়ে দেবেন ওই ফাইল নিয়ে? আমাদের তো অন্য কাজও আছে নাকি? অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য স্যার। আমি কোনো রকম তথ্য পেলেই আপনাকে জানাবো। আপনার কন্ট্যাক্ট যদি একটু দিয়ে রাখতেন। ওসি বেজার মুখ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ভাবলেন এসআই এর নাম্বারটা দেবেন, কিন্তু তারপর আর সেসব না করে নিজের নাম্বারটাই দিয়ে দিলেন। প্রশান্তকে দেখে তার বেশ শার্প লেগেছে। ক্রিমিনোলজিতেও দক্ষতা আছে বলছে যখন, তখন টাচে থাকা ভালো। পরবর্তীতে নিজেরা কোনো কেসে ফাঁসলে একে কাজে লাগানো যাবে। তাহলে আজ উঠি। আপনারা শালিনী সান্যালকে তাহলে অ্যারেস্ট করছেন? একদম, উইদাউট এনি সেকেন্ড কেস। বেশ বেশ, তবে আমার মনে হয় না শালিনী এই খুনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, প্রমাণ জোগাড় না করে এর বেশি আপাতত কিছু বলছি না। নমস্কার।
প্রত্যুত্তরে হালকা বিরক্তি মেশানো মুখের সামনে দুটো তালু একে অপরের মুখোমুখি এনে নমস্কার ব্যক্ত করলেন ওসি। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাক খোঁটাতে লাগলেন। কে? আমি প্রশান্ত, দরজাটা খুলুন প্লিজ। বেশ তাড়াহুড়ো করেই দরজা খুলে নিজের শরীরের উপরিভাগ বের করে মুখ বাড়ালো সাধনা। অবাক চোখে বলল, আরে আপনি? কিন্তু আপনি আমার ঠিকানা জানলেন কি করে? থ্যাঙ্কস টু কসবা থানা, ওখানেই আপনার ঠিকানাও পেয়ে গেলাম। আসতে পারি? হ্যাঁ, আসুন। বলে দরজা ছেড়ে দাঁড়ালো সে। ঠিক বুকের উপর থেকে থাই পর্যন্ত বিস্তৃত একটি গোলাপি টাওয়াল পরে আছে সে। মাথার চুলগুলো বেশ ভেজা ভেজা। প্রশান্ত খানিক লজ্জা পেল বটে, তবে সেটা প্রকাশ না করে বসতে উদ্যত হলো বাদামি রঙের সোফায়। আপনার শরীর ঠিক আছে? এই আর কি, একটু অ্যাসিডিটি হয়েছে। আপনি বলুন। না না, আপনি আপনার কাজ সেরে নিন, তারপর কথা বলছি। ঠিক আছে, 10টা মিনিট দিন আমাকে, আমি তার মধ্যেই আসছি। বেসিনের নিচে তখনও খানিক বমির ফোঁটা ছিটকে আছে। তারই গন্ধ নাকে আসে প্রশান্তর। নাকের উপর প্রশান্ত বিশ্বাসের বিশ্বাস অনেকটাই বেশি। সে নিজেকে স্বাভাবিক করে সেন্টার টেবিলের নিচের র্যাক থেকে উদাসীনভাবেই একটা ম্যাগাজিন তুলে নেয়। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ঠিক জুৎসই লাগে না। সাধনা এখন বাথরুমে, তাই সে সোফা ছেড়ে উঠে দেখতে থাকে অ্যাপার্টমেন্টটা। বেশ সুন্দর, ছিমছাম। ফল সিলিংয়ের বাহার শুধু ডাইনিং রুমে, বাদবাকি বেশ হালকার উপরে। আরেকবার উঁকি মেরে দেখে নিল সাধনা ভেতরেই আছে কিনা। আস্তে আস্তে মাস্টার বেডরুমে ঢুকে পড়ল সে। বেশ সুন্দর টিপটপ করে গোছানো, চাদর বালিশ বেশ সুন্দরভাবে রাখা। গতকালই তার পরিচ্ছন্নতার ছোট্ট নমুনা পেয়েছে সে। খাটের পাশে বেডসাইড ল্যাম্পের পাশে ছোট্ট ওষুধের স্ট্রিপ পড়েছিল। কৌতূহল হতে সেটা হাতে তুলে দেখল সে। ফলিক অ্যাসিড, এই নামটা আগেও কোথাও যেন শুনেছে, কিন্তু এখন মনে পড়ছে না। ওষুধের স্ট্রিপটা রেখে দিয়ে বইয়ের দিকে নজর দিল এবার। অ্যানিম্যাল ফার্ম, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। বাহ, সাধনা তার মানে বুকওয়ার্ম। ব্যালকনির দিকে যেতেই মনটা আরেকবার ভালো হয়ে গেল। তার দেওয়া বোগেনভেলিয়া সুন্দরভাবে বসে আছে রোদের দিকে মুখ করে। পুনরায় সোফায় এসে বসল সে ধীরে ধীরে। এবার বাথরুম থেকে ভেজা চুলের বাউন্ডারি নির্ধারণ করে সেই তোয়ালেখানা মাথায় জড়িয়ে বেরোল সে। পরনে একটা টি শার্ট আর প্যান্ট। আপনি এখানেই বসেছিলেন বুঝি? হ্যাঁ, বসে বসে এটা পড়ছিলাম। ও, তা বলুন কি জন্য হঠাৎ আমার বাড়িতে? কারণ হয়তো খুব জোরালো নয়, তবে আপনার আর দীপঙ্করের ব্যাপারে জানতে ইচ্ছে করছে আরো ডিটেলে। সাধনা থমকে গেল খানি। তোয়ালেটা ব্যালকনিতে ঝুলন্ত দড়ির উপর টাঙিয়ে এসে বসল প্রশান্তর মুখোমুখি। আপনাকে তো গতকাল সবই বললাম, এর বাইরে তো কিছু নেই। আরও কিছু তো আছে, না হলে আপনার বয়ান অনুযায়ী আপনি যেভাবে ওই বাড়িতে ঢুকেছিলেন বলেছিলেন, তাতে কোথাও না কোথাও আপনার ফিঙ্গারপ্রিন্ট তো থাকা উচিত। সাধনা চুপ, শান্ত গলায় জিজ্ঞেস করল, চা না কফি? কফি, সুগার ছাড়া ব্ল্যাক কফি। ওকে। বলে কফি বানাতে চলে গেল। প্রশান্ত মনে মনে হাসল। সাধনার চরিত্রটা বেশ দৃঢ়। গতকাল যাকে অনেকটা ওভার এক্সাইটেড আর ভালনারেবল লাগছিল, আজকে তাকে তার চাইতে অনেকটা বেশি শক্তপোক্ত দেখাচ্ছে। তবে লাল আলোর আড়ালে সাধনার এই সত্তা গতকালই বুঝতে পেরেছিল প্রশান্ত। আপনার ফ্রেন্ড শালিনীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে নাইফে, তাকে তো বোধহয় জেলের ভাত খেতে হবে। ও, তাই নাকি? তার মানে আমার সন্দেহই ঠিক। কে জানে, শালিনী তো এতগুলো প্রেম করলো, এতজনের সঙ্গে ইন্টিমেট হলো, তাহলে এবার কেন তাকে খুন করতে হলো দীপঙ্করকে? জানি না। কফিটা ভালো করে ব্লেন্ড করে প্রশান্তর সামনে এসে দাঁড়ায় সাধনা। প্রশান্তর চোখ চলে যায় টি শার্টের উপর লেখা আই ডোন্ট গিভ আ ফাক বাক্যটায়। লেখাটা এমন একটা অদ্ভুত জায়গায় আছে যে পড়তে গেলে লজ্জা লাগে খানিক। তবে সাধনা বেশ বোল্ড।
এটুকুতে সে কিছুই মনে করবে না। থ্যাঙ্কস। আপনি তো দীপঙ্করের সঙ্গে এক রাত কাটিয়েছেন বলেছেন, সেখানে দীপঙ্কর শালিনীর ব্যাপারে কিছু বলেনি? প্লেটে বেশ কয়েকটা কুকিজ নিয়ে এসে সাজিয়ে রাখলো টেবিলের উপর। তারপর নিজের কফিতে চুমুক দিয়ে বলল, বলেছে, অনেক কিছু বলেছে। তবে ও তখন খুব ড্রাঙ্ক ছিল, তাই ওর সব কথার অতটা অর্থ আছে তা জানি না। তবুও জানতে ইচ্ছে করছে। শালিনী ওকে ভালোবাসে না, ওর কাছে যেতে চায় না। যখনই দীপঙ্কর কোনো একটা মুভ করে শালিনী দূরে সরে যায়। একটা খুব অসুখী দাম্পত্য জীবন চলছে ওদের। বাইরে থেকে হ্যাপি দেখালেও শালিনী হ্যাপি এন্ডিং করছে বাইরে থেকে। এইসব ব্লা ব্লা ব্লা। সেই জন্যে কষ্টে শালিনীর বন্ধুর সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় বেড শেয়ার করলেন দীপঙ্কর সান্যাল। খুবই বিবেকবান পুরুষ বটে। প্রশান্তর এই কথায় হালকা ব্যঙ্গ মেশানো ছিল। সেটা সহজেই ধরে ফেলল সাধনা। কতবার বলবো যে ও ড্রাঙ্ক ছিল, কিছু বোধশক্তি কাজ করেনি ওর। কিন্তু আপনি তো সোবার ছিলেন অনেকটাই। দীপঙ্করের উপর ক্রাশ ছিল, সেটা তো আগেও বলেছি, নিজেকে সামলাতে পারিনি। আহারে প্রথম রিপু, তুমি বড়ই দুষ্টু। না না, পাপবোধ রাখবেন না। আসলে শালিনীর একটা অ্যাঙ্গেল পাওয়ার চেষ্টা করছি। ওকে তুলে নিয়ে যাবে পুলিশ কিছুক্ষণ বাদেই। ওসি তো ধরেই রেখেছেন, আগে লকআপে তুলবেন, তারপর বাকি কাজ হবে। তাই হোক বরং, আমারও আর এসবের মধ্যে থাকতে ভাল লাগছে না। ঠিকই। হঠাৎ করে সাধনার হাত লেগে টেবিলে থাকা ম্যাগাজিনটা মাটিতে পড়ে গেল। স্রেফ আরেকটা কুকির দিকেই হাত বাড়াতে উদ্যোগ নিয়েছিল, তবে সেটার ফলে ম্যাগাজিনটা পড়ে গেছে। সাধনা মুখ থেকে একটা অসন্তোষজনক শব্দ করল। প্রশান্ত ভাবল সে নিজেই তুলে নেবে, কারণ ম্যাগাজিনটা তার কাছাকাছি পড়েছে। কিন্তু সাধনা তুলল না। সে তো খুব একটা লাজুক নয় যে টি শার্টের আড়ালে ক্লিভেজ দেখা যাবে ভেবে নিচু হবে না। ভদ্রতার খাতিরে নিজেই ওটা তুলে রেখে বাকি কফি আর কুকি শেষ করলো প্রশান্ত। তাহলে আজ উঠি, সাবধানে থাকবেন। আর বেসিনের পাশে টাইলসে খানিকটা বমি লেগে আছে, ওটা পরিষ্কার করে নেবেন। সাধনা খানিক লজ্জিত হয়েই বলল, এমা ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। আপনি এখন ছুটিতে আছেন বুঝি? কাজে যাচ্ছেন না? কয়েকদিন ছুটি নিয়েছি, দীপঙ্করের কেসটা মিটলে আবার। বাইরে বেরিয়ে একবার ঘড়ি দেখে নিল প্রশান্ত। আজকে সকাল থেকে অনেক ধকল গেছে তার। এবার বাড়ি গিয়ে একটু গাছের সঙ্গে সময় কাটানো দরকার। সন্ধেবেলাটা অন্যান্য দিন অনেকটা বোরিং কাটলেও এখন আর কাটছে না। খাতায় লিখে লিখে একটা নির্দিষ্ট সময়ের আন্দাজ করার ভরপুর চেষ্টা করে যাচ্ছে প্রশান্ত। বিড়বিড় করে বলল, 8:30টার সময় ফোন করে 10 মিনিট বাদে লোকেশন পাঠালো দীপঙ্কর। সেই ফোন রিসিভ করে 9:10-15 নাগাদ হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল সাধনা এবং স্পটে পৌঁছায় প্রায় 10টার কাছাকাছি। 9:10-15 সময় ড্রাইভ করে বিক্রম আর শালিনী ফার্ম হাউসে যেতে যেতেও ফিরে আসে। ওরা যদি 8:30টার সময় ফার্ম হাউসে না যায়, তাহলে দীপঙ্কর কিভাবে ওদের লোকেশন ট্রেস করে বুঝলো ওরা ফার্ম হাউসে যাচ্ছে? বলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর ফোনটা তুলে একটা চেনা নামকে ফোন করলো। হ্যালো সেলিম, তুমি কাজ খুঁজছিলে না আমার কাছে? একটা কাজ আছে, একজনকে ফলো করতে হবে। তোমার হোয়াটসঅ্যাপে তার গাড়ির নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। তুমি জাস্ট ওকে ফলো করবে, যে কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে। 2 দিন মতো করলেই চলবে। হ্যাঁ 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 ঠিক আছে। আরে পয়সা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, রাখছি। বলে হোয়াটসঅ্যাপে টাইপ করে সব ডিটেইলস দিয়ে দিল প্রশান্ত। ওই আধ ঘন্টা অর্থাৎ 9টা থেকে 9:30টার মধ্যে ঠিক যা ঘটেছে তা এখনো কেমন যেন ঘন কুয়াশার আড়ালে রয়েছে। শালিনী, বিক্রম এবং সাধনা, এই 3 জনের বয়ানগুলো নিজের মস্তিষ্ক থেকে বের করে লিখে রাখলো ডায়েরিতে। অনেক গন্ডগোল, অনেকগুলো গন্ডগোল।
আপনি ডিটেকটিভ? খুব ঠান্ডা গলায় প্রশ্ন করল শালিনী। তার চোখে মুখে অনেকটা রাগ, ঘৃণা, অবজ্ঞা আর ভয়ের একটা পাঁচমিশালি তরকারি দেখতে পাচ্ছে প্রশান্ত। হ্যাঁ, আমি ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ যদিও। অফিসারের পারমিশন নিয়েই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, সেটা জানা কথা। আপনি তো ওই সাধনার কথাতেই এসেছেন, তাই না? ওর কথায় আসেনি, আমি আমার কাজটা করছি জাস্ট। আপনাকে পুলিশ কাল তুলে নিয়ে এসেছে দীপঙ্কর সান্যাল অর্থাৎ আপনার স্বামীকে খুনের বিরুদ্ধে, তাই তো? সবই যখন জানেন তখন জিজ্ঞেস কেন করেন? আপনার সঙ্গে বিক্রম দেবরায়ের কি সম্পর্ক? ফিজিক্যাল। এটা তো চিটিং। আপনি আপনার হাজব্যান্ডকে চিট করতেন কেন? ইচ্ছা, আমার ইচ্ছা। ও কোনোভাবেই আমার সময় দিত না। আপনারা চিটিংকে খুব সুন্দরভাবে গ্লোরিফাই করেন জানেন তো। সময় দিচ্ছে না যখন তখন বই পড়ুন, সিনেমা দেখুন, গান শুনুন, তার সঙ্গে কথা বলুন এই বিষয়ে। বলেছিলাম, অনেকবার ওকে বলেছিলাম, শুধু টাকা টাকা আর টাকা। ওর কাছে টাকা বাদে মানুষের কোনো দাম নেই। আপনি কি আপনার হাজব্যান্ডের কোনো পরকীয়া সম্বন্ধে? হ্যাঁ, জানতে পেরেছিলাম। ওই সাধনার সাথে শুয়েছিল। আপনার কি মনে হয় আপনার হাজব্যান্ডের আসল খুনি কে? শালিনী অবাক চোখে তাকালো ওর দিকে, তারপর বলল, আপনি তো জানেন আমি খুনি নই। আপনি তাহলে পুলিশদেরকে কেন বলছেন না যে আমি খুনি নই? কেন বলছেন না বলুন? শুধু বললে হবে না, প্রমাণ করতে হবে। বিক্রম দেবরায়ের থেকে আমি যা যা জেনেছি তাতে আপনার পক্ষে খুন করা অসম্ভব। আমি নিশ্চিত তদন্ত চলতে চলতেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আপনার কি মনে হয় কে খুন করতে পারে দীপঙ্করকে? ওর ব্যবসায়িক কোনো অপোনেন্ট, কোনো প্রাক্তন, কিংবা সাধনা? What about your friends? I mean male friends with whom you used to sleep before? এমনটা কি হতে পারে? না, ওরা সবাই জানতো যে জাস্ট একটা ফিজিক্যাল ইন্টিমেসি ছাড়া আর কিচ্ছু না। তাই আমার মনে হয় না যে ওরা কেউ এমনটা করবে। আপনার সঙ্গে সময় কাটানোর পর হয়তো কারোর পক্ষে আপনাকে ছেড়ে দেওয়াটা সম্ভব হয়নি। সে হয়তো আপনার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল। এমনটা হয়েছে কখনো? অ্যাজ ফার অ্যাজ আই নো, হয়নি এমনটা। সে বিছানায় শুয়ে সব পুরুষ মানুষই অনেক কিছু বলে। হাহ, তখন তো আর ওদেরকে বিশ্বাস করতে নেই। যেমন? যেমন, আমি তোমার মতো আগে কাউকে ভালোবাসিনি। তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবো, কোনোদিনও তোমায় দুঃখ পেতে দেব না, আই লাভ ইউ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আপনি কখনো কাউকে বলেছেন? হ্যাঁ, বলেছি, তবে ইমোশন দিয়ে নয়। দীপঙ্করকে ভালোবাসতেন? হ্যাঁ। ছেড়ে দিতে পারেননি সেজন্যেই? হ্যাঁ, পারতামও না। আচ্ছা, কবে আমার বেল হবে? সেটা এগোনোর চেষ্টা করছি, দেখি কতদূর কি করতে পারি। আপনি সাধনার পয়সায় কাজ করছেন, আপনি আমার হেল্প করবেনই বা কেন? আমার একটা প্রাইভেট ডিটেকটিভ জোগাড় করে দেবেন, কিংবা লয়ার? চিন্তা করবেন না, আপনি নির্দোষ হলে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আর আরেকটা কথা, ওই দিন আপনি যখন বিক্রমের সঙ্গে প্রেম করতে বেরোলেন তখন কি দীপঙ্কর বাড়িতে ছিল? না, দীপঙ্কর বাড়িতে থাকলে আমি বেরোতাম না, কিন্তু ও দেখলাম হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। হন্তদন্তভাবে? স্ট্রেঞ্জ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে ওর তাড়াহুড়ো বা ক্ষিপ্রতাকে ওই টাইমে কত রেট করবেন? মেবি 7। গুড, থ্যাঙ্কস আ লট। বলে উঠে গেল প্রশান্ত। বাইরে বেরিয়ে ওসির সঙ্গে মোলাকাত হলো তার। কি বুঝলেন ডিটেকটিভ? ইজ শি এ ক্রিমিনাল অর নট? তার আগে আমায় এটা বলুন, শালিনীর প্রথম বয়ান যখন আপনারা রেজিস্টার করেছিলেন তখন তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে বিক্রমের সঙ্গে ক্যাফেতে ছিল, তারপর ফার্ম হাউসের সামনে থেকে ফিরে এসেছিল। তাহলে শুধুমাত্র কিচেন নাইফের উপর বেস করে তো তাকে আনা যায় না। আসলে কি চলছে বলুন তো? অফিসার একটু কড়া দৃষ্টিতে তাকালেন ওর দিকে, তারপর বললেন, বিক্রম ওর বয়ান চেঞ্জ করেছে। চেঞ্জ করেছে কেন? ও নাকি ভয় পেয়ে আগে মিথ্যা বলেছিল। আসলে ও নাকি শালিনীকে বাঁচাতে চেয়েছিল। যত সব। তাই নাকি?
এই বিক্রমের সঙ্গে তো আরেকবার বসতে হয় তাহলে। আচ্ছা স্যার, একটা সত্যি কথাও বলুন তো, ওকে বাধ্য করেননি তো আপনারা? ওসির চোখ দুটো পুনরায় জ্বলে উঠল। প্রশান্তর ঠান্ডা মস্তিষ্কের পক্ষে উত্তর পাওয়ার জন্যে ওই চোখ দুটোই কাফি। সে উত্তর পেয়ে বলল, বুঝে গেছি স্যার, থ্যাঙ্কস ফর ইউর অ্যান্সার। বলে থানা থেকে বেরিয়ে গেল সে গট গট করে হেঁটে। মৃদু হাসি তার ঠোঁটের কোণে। শালা, গোটা দুনিয়াটা দুশ্চরিত্র তো বটে, সেই সঙ্গে ঢ্যামনাও কম নয়। টিং টং করে বেলটা বাজল। পর্দা সরিয়ে একটা মুখ দেখে নিল দোতলা থেকে। তারপর দৌড়ে দৌড়ে নিচে নেমে এসে সজোরে দরজা খুলে বিরক্ত মেশানো গলায় বলল, আপনি এখানে কি করছেন? আপনি কেন এখানে এসেছেন? আর কতবার বলতে হবে আপনাকে? আপনি আপনার বয়ান বদল করেছেন কেন? বেশ করেছি, বদলেছি। আমি দরজা বন্ধ করছি, আর কোনোদিনও আমায় বিরক্ত করবেন না। আপনাকে আমি চিনি না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার স্ত্রী কবিতাজ হাউস নামক পার্লারে ম্যানিকিওর পেডিকিওর করান, তাই না? সেখানে কিন্তু আমার পরিচিত লোক আছে। আপনার সব কেচ্ছার একটা পিডিএফ বানিয়ে একবার যদি ওনাকে দেখিয়ে দিই না, তাহলে কিন্তু শ্বশুরবাড়ি থেকে মোটা মাল্লু আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। কিংবা মেইলও করে দিতে পারি। কি যেন মেইল আইডিটা? রেখা মুখার্জি 123@gmail.com, তাই তো? মুখটা চুন করে দরজা হাঁপ করে দাঁড়িয়ে রইল বিক্রম। তারপর বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে বলল, আপনি 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 সব দিকে আমার ফিল্ডিং সেট করে রেখেছেন, তাই না? ব্লাডি ডেভিল কোথাকার। আমার প্রশ্নের উত্তরটা দিন। আপনি আপনার বয়ান কার কথায় বদল করেছেন? অফিসারদের কথায়? মানে মানে ওরা তো বলছিল, প্লাস আমার নিজেরও অনেক ভয় লাগছিল, তাই বয়ান বদলে দিয়েছি। কি কি বলেছে পুলিশ? অফিসার তো বললেন, কেন এমনটা করছেন, বেকার বেকার এই রকম একটা কেচ্ছায় জড়িয়ে নিজের কেরিয়ার ফ্যামিলি নষ্ট করার কি দরকার। তাই তাই আমিও আর ঝুঁকি নিলাম না। কি চেঞ্জ করেছেন বয়ানে? শুধু চেঞ্জ করেছি ওই ফার্ম হাউসে পৌঁছানোর জায়গাটা। প্রথমে বলেছিলাম দীপঙ্করের গাড়ি শালিনী আইডেন্টিফাই করার পর আমি গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার সেটা বদলে বললাম যে দীপঙ্করের গাড়ি দেখে ভয়ে যখন গাড়ি ঘোরাচ্ছিলাম ঠিক তখনই দীপঙ্কর ফার্ম হাউস থেকে আমাদের দেখে দৌড়ে এগিয়ে আসে। তারপর ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। শালিনীকে গাড়ি থেকে নামিয়ে ভীষণ ঝগড়া অশান্তি করতে থাকে। আমি চুপচাপই গাড়িতে বসেছিলাম। শালিনী বারণ করেছিল ওদের ঝগড়া ইন্টারফেয়ার করতে। ওরা দুজন ঝামেলা করতে করতে ধীরে ধীরে ফার্ম হাউসে ঢুকে গেল। এরপর প্রায় মিনিট 15 ভেতরে কি হয়েছিল আমি জানি না। তারপর গাড়ি ঘুরিয়ে আমরা রিসর্টে চলে যাই। তার মানে ওই 15 মিনিটের মধ্যে খুনটা হয়েছে এরকম একটা গাল গল্প দিয়ে শালিনীকে আটকে রেখেছেন। বুঝলাম। ওর এগেনস্টে প্রমাণ ইমপ্ল্যান্ট করতেও বোধহয় পুলিশের সমস্যা হবে না। কেসগুলোকে এভাবে ক্লোজ করে দিতে পারলেই এদের জ্বালা মিটবে। বুঝলাম। আপনি ভালো থাকবেন বিক্রমবাবু। মনে রাখবেন, আপনি যদি একটাও মিথ্যে সাক্ষী দেন, প্রমাণ সহ আপনার স্ত্রী, শ্বশুরবাড়ি, কাজের জায়গা, সব জায়গায় পৌঁছে যাব আমি। কে? ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস। ব্যাস, এটুকু বিশ্বাস করতেই পারেন। বলে চোখে রোদ চশমা পরে রাস্তায় নেমে পড়ল প্রশান্ত। পিছনে তাকালে দেখতে পেত একটা লেজ কাটা টিকটিকির মতো ভ্রাম্যমান পথভ্রষ্ট বিক্রম ফেউ ফেউ করে চেয়ে আছে। কার দিকে? হয়তো অদূর ভবিষ্যতের। হ্যালো, হ্যাঁ বলো সেলিম। তারপর? তাই নাকি? চমৎকার কাজ করেছো, অসাধারণ। হ্যাঁ, না না না, আর কোথাও যেতে হবে না, শুধু আমার অ্যাড্রেসখানা কষ্ট করে পাঠিয়ে দাও। হ্যাঁ, পরশু এসে তোমার টাকাটা নিয়ে যাও। গুড নাইট। পরদিন সকাল। একটা ডায়াগনস্টিক কেয়ার প্লাস মেডিকেল চেম্বারের অপোজিটে দাঁড়িয়ে আছে প্রশান্ত। হাতে তার নীল লেসের প্যাকেটে এখনো বোধহয় কয়েকটা বাকি আছে। একটা বাচ্চা তার গায়ে হাত দিয়ে কিছু খেতে চাইলে তার নোংরা মাথায় হাত বুলিয়ে চিপসের প্যাকেটটা দিয়ে দিল সে। না, ভাববেন না প্রশান্ত খুব ভালো একটা মানুষ। আসলে লেস খাওয়া হাতটা ওর চুলে মুছে নিল এই ফাঁকে। Hello, sir. How may I help you?
ডক্টর শ্রাবণী সেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, কি নামে আছে? প্রশান্তি বিশ্বাস। হ্যাঁ, 7 নাম্বার ঢুকেছে, আর দুজনের পরেই আপনার। একটা চেয়ার দখল করে বসে পড়ল সে। ফোন করলো একজনকে। কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে? আরে আর দুজনের পরেই নাম লেখানো আছে। হ্যাঁ হ্যাঁ, জলদি এসো। কয়েক মিনিট বাদেই মেইন ডোর খুলে প্রবেশ করলো একটি বছর 27 মেয়ে, সুশ্রী, গড় মহিলা উচ্চতার চেয়ে খানিক অধিক, চোখের তারায় কাজলের সাটেল নিদর্শন। হলুদ কুর্তিখানা সামলাতে সামলাতে এক প্রকার দৌড়াতে দৌড়াতেই এসে দাঁড়ালো প্রশান্তর সামনে। সরি অনেকটা লেট হয়ে গেল। কি করব বলো, মা খুব বমি করছিল। কিছুক্ষণ যেন প্রশান্তর বাক্য হরে হয়ে গিয়েছিল। কিছু কিছু মানুষ আমাদের চোখের সামনে এলে বাকি সমস্ত পৃথিবীটা নিজের আহ্নিক গতি, বার্ষিক গতি ভুলে সিপিএম এর মতো ধর্মঘট লাগায়। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই বলতে ইচ্ছে করে, আমার 34টা বছর তোমায় দেব ধ্বংস করতে। করবে? কি হলো, কোনো কথা মুখে ফুটছে না যে? প্রশান্তি বিশ্বাস, প্রশান্তি বিশ্বাস, আপনার নাম্বার চলে এসেছে। প্রশান্তি বিশ্বাস। এই এই এই, হোয়াট দ্য ফাক, এটা কি নাম দিয়েছো তুমি? আরে সরি, তোমার নামটাই ভুলে গেছিলাম বুকিং এর সময়, তাই নিজের নামের পর একটা স্বরবর্ণ লাগিয়ে দিয়েছি। এরকম করলে আর কোনো দিন ডেটে বেরোবো না। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এক্ষুনি বেরিয়ে যেত, জানো? এই না প্লিজ, আমার কেসের ব্যাপার, প্লিজ এমনটা করো না। ঠিক আছে, চলো। গটগট করে হেঁটে ডক্টরের রুমে ঢুকলো ওরা দুজন। ডক্টর শ্রাবণী সেন হালকা হাসি মুখে ওদের বসতে বললেন। তারপর একটু ভ্রু কুঁচকে বললেন, আপনারা এর আগে আমার কাছে এসেছিলেন বুঝি? আচ্ছা ম্যাডাম, আমি সোজাসুজি কথা বলছি। আমি একজন ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ। আসলে আমার স্ত্রী প্রেগনেন্টই নয়, মোদ্দা কথা আমার স্ত্রী নয়। জাস্ট এই অবধি উইদাউট এনি কনসিকুয়েন্সেস আমি আসতে চেয়েছিলাম। একটা কেসের জাস্ট ছোট্ট একটা লিড লাগবে, কাইন্ডলি হেল্প করবেন আমায়। ডক্টর একেবারে অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর নিজেকে স্বাভাবিক করে বললেন, এক্ষুনি এই প্রেমাইসিস ছেড়ে বেরিয়ে যান। লোকে আমার কাছে দরকারে আসে। আপনারা ইয়ার্কি পেয়েছেন? একদম ইয়ার্কির ব্যাপার না ম্যাডাম, প্লিজ। একটা নিরীহ মহিলা একজনের মার্ডার কেসে মিথ্যেভাবে ফেঁসে গেছে। আপনি যদি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে হেল্প করেন তাহলেই হবে। আমি আমার পেশেন্টের ডিটেলস আপনার সঙ্গে কেন শেয়ার করব? এগুলো কনফিডেন্সিয়াল। আমি জানি ম্যাডাম, বাট ওই যে বললাম, একজনের জীবন মরণের ব্যাপার। আপনি তো ডাক্তার, কাইন্ডলি একটু হেল্প করুন। এবার প্রশান্তর পাশের মেয়েটাও যোগ দিল। ম্যাম, কাইন্ডলি একটু হেল্প করুন, তাহলে একটা মেয়ের জীবন বেঁচে যাবে। কি হেল্প? আপনার একজন পেশেন্টের ব্যাপারে শুধু একটাই কথা জানবো জাস্ট। প্রায় 10 মিনিট ধরে কথাবার্তা চলার পর ওরা দুজন বেরিয়ে এলো ডক্টরের চেম্বার ছেড়ে। বাইরে বেরিয়ে মেয়েটা একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, তুমি আর কোথায় কোথায় আমায় ফাঁসাবে বলো তো? সরি, আসলে এটা না হলে অনেক কিছুই হতো না। আমি ভাবলাম তুমিই একমাত্র হেল্প করতে পারবে। স্মোক করো না কেন? করতাম, আর ভাল লাগে না। ডিটেকটিভদের এটা খেতে হয় না মানে? আমি তো ভাবতাম সিগারেট না খেলে কেসই খোলে না। সেসব বাদ দাও, তোমার নামটা ভুলেই গেছি, আর মনেই পড়ছে না, একটু বলবে? মেয়েটা সিগারেটটা মাটিতে ফেলে পায়ের তলায় পিষে বেরিয়ে গেল বাংলা ইংরেজি মিলিয়ে কয়েকটা খিস্তি দিতে দিতে। প্রশান্ত সেদিকে এক মনে চেয়ে থাকলো। মেয়েটার সঙ্গে 4 বার ডেট করার পরেও ওর নামটা কিছুতেই মনে করতে পারছে না সে। খুবই দুর্ভাগ্যের ব্যাপার বটে। তবে এখানে যে ইনফরমেশন সে পেল তা নেহাত মন্দ নয়, আর মাত্র কয়েকটা জিনিসের অপেক্ষা। এখন সন্ধে নেমেছে এই শহরের বুকে। কুখ্যাত অনামী ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাসের বাড়ির সামনে থামলো একটি গাড়ি। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো পাম শু পরিহিত একজোড়া পা। মুখে একটা মিষ্টি হাসি রেখে সে প্রশান্তর খোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলল, আসবো? হ্যাঁ আসুন।
সাধনা জুতো খুলে বাথরুমে ঢুকে পায়ে জল দিল। তারপর হাসি মুখে এসে সোফায় ঠিক প্রশান্তর বিপরীতে বসল। বলুন কি জন্য ডাকলেন? কেস তো প্রায় সলভ হয়েই গেছে। আপনার পেমেন্টের জন্য ডাকলেন? প্রশান্ত কোনো কথা বলল না। নিজের ফোনে 50,000 টাকা টাইপ করে কিউআর কোড এগিয়ে ধরল সাধনার দিকে। সাধনা টাকার অ্যামাউন্টটা দেখে একটু অবাক হলো। তারপর প্রশান্তর ভাবলেশীন মুখের দিকে তাকিয়ে পে করে দিল। আপনি এতটা কস্টলি সেটা জানতাম না তো। আপনার কেসটাই তো এতটা কস্টলি। কেন? আমার কেসটা কস্টলি কেন? আমার একটা প্রশ্নের সোজাসুজি উত্তর দিতে পারবেন? কি প্রশ্ন? বিক্রম আর শালিনীর বয়ান জেনে এবং তাদের ক্যাফের ফুটেজ আর বিল দেখে এটুকু পরিষ্কার ওরা 9টার পর ফার্ম হাউসে পৌঁছেছিল। তাহলে 8:30টার পর কিভাবে দীপঙ্কর আপনাকে ফোন করে ওদের সম্ভাব্য লোকেশন হিসেবে ফার্ম হাউসের লোকেশন দিলেন? সাধনা কেমন যেন ঘাবড়ে গেল। তার মুখটা থমথমে হয়ে গেছে কয়েক মুহূর্তের মধ্যেই। কেমন একটা ফাম্বল করে সে বলল, ওগুলো ওগুলো সব জাল জিনিসপত্র। আমি যা বলছি সেটা সত্যি। আপনি দীপঙ্করের সঙ্গে কি করছিলেন সেখানে, অর্থাৎ ফার্ম হাউসে? মানে আমি তো বললাম আমি বাড়িতে ড্রিঙ্ক করে বসে মানে ড্রিঙ্ক বানাচ্ছিলাম আর ড্রিঙ্কও করেছিলাম। তারপর তো ওর ফোন। না মিস সাধনা রায়, এমনটা আপনি বলেননি। আপনি বলেছেন দীপঙ্কর লোকেশন পাঠানোর পর আপনি নিজেকেই নিজে একটা অজুহাত দিতে ড্রিঙ্ক বানিয়ে খেয়েছেন। আপনি চাইলে আমি সেটা আপনাকে শোনাতে পারি। আমাদের সব কথা কিন্তু অলওয়েজ রেকর্ড হচ্ছে। সাধনার চোখে মুখে এবার সত্যিকারের ভয় দেখা দিল। আপনি বলতে কি চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি, ওই রাতের যে গল্প আপনি আমায় শুনিয়েছেন সেটা সম্পূর্ণ একটা গল্প ছিল। আপনারা দুজনে ওই রাতে ওখানে গেছিলেন এবং তার মধ্যেই দীপঙ্কর সান্যালের মৃত্যু হয়। তারপর আপনি ভয় পেয়ে প্রমাণ মুছে সেখান থেকে চলে আসেন এবং নিজের ফোনে লোকেশন সেন্ড করেন হোয়াটসঅ্যাপে। এগুলো আপনার বানানো কথা মিস্টার, এমনটা মোটেও হয়নি। তাহলে কি হয়েছে আমায় বলুন। আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা লাল আলো জ্বালানো ছাড়াই আমি ধরতে পারছি। পুলিশকে এসব বললে পলিগ্রাফি আপনাকে ধরে নেবে কিন্তু। সাধনা কিছুক্ষণ চুপ করে থাকলো। একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাঙা গলায় বলল, আসলে যেটাকে আপনারা খুন ভাবছেন ওটা আসলে একটা আত্মহত্যা। আত্মহত্যা? তাও নিজের গলার নলি কেটে? আগে হ্যাঁ, সুইসাইড। আসলে সেদিন সন্ধ্যা 7টার সময় ও আমায় জানায় ফার্ম হাউসেও আত্মহত্যা করতে যাচ্ছে। আমি খুব চমকে যাই, বারবার বলি এসব না করতে। তারপর ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি বাধ্য হয়ে যাই ওই ফার্ম হাউসে। তারপর গিয়ে দেখি ও মরে পড়ে আছে মাটির উপর, গলায় ওভাবে ছুরি বিঁধে রয়েছে। এরপর আমি ওখান থেকে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে পালিয়ে আসি ডিটেকটিভ। আমি এই খুনের সাথে নিজেকে এক মুহূর্তের জন্যও জড়াতে চাইনি। আর বেরোনোর আগে বুদ্ধি করে এই গল্প ফাঁদার জন্য লোকেশন সেন্ড করে দেন নিজেকে? হ্যাঁ প্রশান্ত, এছাড়া আর কিচ্ছু না, বিশ্বাস করুন। এত কিছুর পর এটা স্রেফ একটা আত্মহত্যা হয়ে থাকবে? ইস, মানে দীপঙ্কর জাস্ট ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা করেছিল ওর ফার্ম হাউসে, সেটা আপনাকে জানাতে গেল কেন? ওর তো আর হারানোর কিছুই ছিল না। হয়তো এই কথাটা জানানোর মতো ওর কাছে আর কেউ ছিল না, তাই। প্রশান্ত ওর সোফা ছেড়ে উঠে পড়ল। সাধনাকেও চোখের ইশারায় উঠতে বলল। আসুন আপনাকে আমার ছাদ বাগানটা দেখাই। কেসটায় তো হেরেও জিতেই গেলাম আর্থিক দিক থেকে, এবার না হয় আপনাকে একটা রিটার্ন গিফট দিই। বলে পথ দেখিয়ে দেখিয়ে নিজের ছাদ বাগানের দিকে এগিয়ে চলল সে। ওর পিছে পিছে সাধনা উঠল সিঁড়ি বেয়ে। প্রশান্ত হালকা স্বরে বলল, আস্তে আস্তে, সাবধানে উঠুন। না না ঠিক আছে, আমি উঠছি। প্রশান্তর ঠোঁটের হাসিখানা আরও চওড়া হয়। ছাদ বাগানের সামনে এনে দাঁড় করায় সে সাধনাকে। সাধনা এত সুন্দর সুন্দর গাছের কাছাকাছি এসে খুব আপ্লুত হয়।
আঙুল বোলায় গাছের পাতাগুলোর গায়ে। ঠিক এমন সময় প্রশান্ত বলে, আজ আর বমি হয়েছে? মুহূর্তে যেন গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় সাধনার। নিজের ঘাটটা বাঁ দিকে ঘোরায় সে। প্রশান্তর কথার সুরের হালকা ঠাট্টা সে ধরতে পেরেছে। বেশ কঠিন স্বরেই বলে, না, হয়নি। ও, আপনার বাড়িতে যখন আমি ঢুকলাম তখন হাত পা ধুতে বললেন না, অথচ আমার এখানে দুদিনই হাত পা ধুয়ে ঢুকলেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন নাকি ডক্টর শ্রাবণী সেন? এই সন্ধ্যায় শুধুমাত্র একটা 9 অ্যাম্পিয়ারের দুটো এলইডি বাল্ব জ্বলছে। সাধনার মুখটা এই আলোয় দেখার মতো ছিল। তার চমকে ওঠা ভীত মুখাবয়ব দেখে হাসি পেয়ে যাচ্ছিল প্রশান্তর। আপনি শ্রাবন্তী সেন অব্দি পৌঁছে গেছেন? হ্যাঁ, কাজটাই তো তাই ম্যাডাম। আপনি ফলিক অ্যাসিড খাচ্ছেন দেখেই ব্যাপারটা সন্দেহ করি। তার উপর বমির সঙ্গে হালকা সতর্কতা সব বিষয়ে। ম্যাগাজিন পড়ার পর আপনি হুট করে নিচু না হয়ে বসে ভাবলেন ওটা তুলবেন কি তুলবেন না। আপনার হাঁটা চলা অনেক বেশি মাপজোক করে করছেন। এই শরীর নিয়ে একটা খুন করে ফেললেন মিস সাধনা রায়। খুন? আমি খুন করিনি। আমি খুন করলে কেনই বা আপনাকে অ্যাপয়েন্ট করবো? হ্যাঁ, যাতে আপনার একটা স্ট্রং অ্যালিবাই তৈরি হয় সেজন্যে। শালিনী বলেছিল ওই দিন নাকি শালিনীর বাড়ি থেকে বেরোনোর আগেই দীপঙ্কর বেরিয়ে গিয়েছিল। দীপঙ্কর বেরিয়ে যে আপনার সঙ্গে ফার্ম হাউসে টাইম স্পেন্ড করছিল সেটা আমার কাছে স্পষ্ট। না 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 প্রশান্ত, আপনি একেবারে ডাহা ভুল বুঝছেন। ও আমার সঙ্গে টাইম স্পেন্ড নয়, আবার বাচ্চাটা। বলুন বলুন, আপনার বাচ্চাটাকে? আপনার একার তো নয়, ওতে তো দীপঙ্কর বাবুরও অবদান ছিল, তাই না? সাধনার মুখ একটা অদ্ভুত অভিব্যক্তিতে লাল হয়ে উঠল। সে পাগলের মতো করে বলল, হ্যাঁ ছিল, কিন্তু তাই বলে নিজের বাচ্চাকে নষ্ট করে দেওয়ার মতন কথা ও কি করে বলতে পারে? হ্যাঁ, কি করে? আপনি তার মানে ওই রাতে প্রথম দীপঙ্করের সঙ্গে সেক্স করেননি। আপনারা এর আগে অনেকবার মিলিত হয়েছেন। শুধু ঈর্ষার চোটে আন্ডারগার্মেন্টটা ফেলে আসায় আমায় পার্টিকুলারলি ওই কেসটা বলেছিলেন। ওয়ান্ডারফুল। আমি ওকে খুন করিনি ডিটেকটিভ, করিনি। তাহলে ও নিজে নিজে নিজের গলায় ছুরি ঢুকিয়ে দিল, আর আপনি বসে বসে কি নাক কোড়াচ্ছিলেন? না, আমি আমি তো বলুন, আপনি তো আমি আমি সেলফ ডিফেন্স করছিলাম। আমি জাস্ট সেলফ ডিফেন্স করছিলাম, বিশ্বাস করুন। প্রশান্ত সামনে একটা চেয়ারে ওকে আস্তে ধীরে বসালো। কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে মেয়েটি। শান্ত হন, আপনি শান্ত হন। বলুন কি হয়েছিল, আস্তে ধীরে সময় নিয়ে বলুন। আমি 2 সপ্তাহ আগে জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি শিওর ছিলাম এটা কারো আছে, কারণ আমি দীপঙ্কর ছাড়া আর কাউকে কখনো নিজের শরীর দিয়ে দীপঙ্করের পিছু টান ছিল। সেই পিছু টান দিনের পর দিন দীপঙ্করকে খোঁজাচ্ছিল। সেটা জেনেও আমি কিছু করতে পারছিলাম না। আমার পেটে যখন সন্তান, তখন দীপঙ্কর ওটাকে নষ্ট করে দিতে বলে। ও সম্মান নষ্ট হওয়ার খুব ভয় পায়। কিন্তু আমি তো এই সন্তান রাখতে চাই। আমি আজও চাই, বিশ্বাস করুন। আমার কাউকে লাগবে না, শুধু এই সন্তানটাকে নিয়ে সিঙ্গেল মাদার হয়ে থেকে যাবো আমি। কিন্তু দীপঙ্কর সেটা হতে দেবে না। ওই দিন সন্ধ্যের সময় দীপঙ্কর আমার ফার্ম হাউসে ডাকে, বাচ্চা নষ্ট করার জন্য কনভিন্সও করায়। আমি যেতে চাইনি প্রথমে, জানেন। তারপর ও কেমন মিহি গলায় বলল, বিশ্বাস করো সাধনা, ও তো আমার আর তোমার ভালোবাসার ফল। ওকে নষ্ট করতে হবে না। একটু এসো এখানে প্লিজ। আমার তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে। আমি ওর কথার লালাবাই শুনে চলে গেছিলাম ড্রাইভ করে। একটু ড্রিঙ্ক করলাম, তারপর গল্প করলাম বাচ্চাটার ফিউচার নিয়ে।
ওকে বেশ এনথুসিয়াস্টিক লাগছিল, কিন্তু আমি ওর আসল উদ্দেশ্য তখনও বুঝতে পারিনি। এই বাচ্চাটা রাখা যাবে না সাধনা, কোনোভাবেই রাখা যাবে না। মানে কি বলছো তুমি? তুমি নিজেই তো বললে এত কিছু, এখন ওসব না বললে তুমি কি এখানে আসতে চাইতে? আমার কথা শোনো, বাচ্চাটা নষ্ট করে দাও। বাচ্চাটা থেকে গেলে কারো ভালো হবে না। না দীপঙ্কর, আমি ওকে একাই মানুষ করব, তোমার প্রয়োজন নেই। বা আমার সন্তান আমায় ছাড়া মানুষ হবে, এমনটা আমি হতে দেব না। তাহলে বাচ্চার দায়িত্ব নাও। পারবো না, আমি পারবো না, ড্যাম ইট। আমার একটা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে হয়। তুমি থাকো তোমার বালের সোশ্যাল স্ট্যাটাস নিয়ে, আমি অ্যাবর্শন করব না। তাই তো, তাই রে মাগি, দাঁড়া দেখ তোর আমি কি হাল করি। বলি তেড়ে এলো আমার দিকে, ওর হাতে কিচেন নাইফটা চকচক করে উঠলো। কথা বলার ফাঁকে কখন যে ডান হাতে একটা গ্লাভস পরে নিয়েছিল আমি বুঝতে পারিনি। ব্যাস, তারপরেই ঘটলো সেই কাণ্ড। কিছুক্ষণের ধস্তাধস্তির পর ওর হাত দিয়ে ছুরিটা ঢুকিয়ে দিলাম ওরই গলায়। দীপঙ্কর আমায় মারতে আসছিল, সঙ্গে আমার সন্তানটাকেও। ভাবতে পারেন, আমি হাত পেঁচিয়ে ওর হাত দিয়েই ওর গলায় ছুরিটা ঢুকিয়ে দিই। বিশ্বাস করুন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট ফর মাই সেলফ ডিফেন্স। চুপচাপ আলোর নিচে দাঁড়িয়ে রইল প্রশান্ত। এই সত্যিটা সে জানলেও যথেষ্ট ছিল না, তাই ব্যাপারটা রেকর্ড করে নিতে হতো। সে নিচু গলায় জিজ্ঞেস করল, তারপর কিভাবে এসকেপ করলেন? আমি ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম। বসে বসে অনেকক্ষণ কেঁদে উঠি জানেন। দেখ তোর আমি কি হাল করি। মাথায় এলো লোকেশন পাঠানোর কথাটা। ওর ফোন লকের পাসওয়ার্ড আমার জানা, তাই নিজের ফোনেই ওর ফোন থেকে লোকেশন পাঠিয়ে দিই। তারপর সমস্ত ফিঙ্গারপ্রিন্ট আমার যেগুলো ছিল সব মুছলাম। সব কিছু পারফেক্টলি এক্সিকিউট করলেও মনে ভয় ছিল আমার ফিঙ্গারপ্রিন্ট হয়তো পাওয়া যাবে, তাই বলেছিলাম যে আমি ওখানে গিয়ে মৃতদেহ দেখেছি। কিন্তু বুঝতে পারিনি আমি এতটা পারফেক্টলি সব প্রমাণ মুছে দিতে পারবো যে আমার কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যাবে না। একটা নিয়ার পারফেক্ট ক্রাইম করে ফেলেও জাস্ট কনফিডেন্সের অভাবে ধরা পড়ে গেলাম। বলে খ্যান খ্যানে গলায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে আরম্ভ করল সে। তারপর নিজেকে একটু ধাতস্থ করে বলল, আপনি আমায় ধরিয়ে দেবেন না তো? আপনি তো আমার হায়ার করা গোয়েন্দা, বলুন না, ধরাবেন না তো? গাছের গায়ে এবার হাত বোলাতে লাগলো প্রশান্ত। মিহি স্বরে বলল, তারপর আপনি শালিনী আর বিক্রমকে আসতে দেখলেন, ওদের দেখে বাকি গল্পটা সাজালেন। ওদের গাড়ি আপনি চিনতেন, আপনি দূরে গাড়ি রাখায় প্রেমের নেশায় মত্ত প্রেমিক যুগল আপনার গাড়ি দেখতেই পায়নি। হায় ঈশ্বর, আমাদের দেশে এই সেক্স ব্যাপারটাকে এতটা লুকিয়ে রাখা হয়েছে যে সেক্স করার জন্য আর তার আউটকামের জন্য মানুষ খুন অবধি হয়ে যাচ্ছে, খুনিও হয়ে যাচ্ছে। আমি কেসের তদন্ত করেছি, ফলও পেয়েছি। এরপরেও অন্য কাউকে জেলের ভাত খেতে দেওয়া আমার গোয়েন্দা ধর্মের পরিপন্থী কাজ হবে। আপনি যদি মনে করেন আপনার থেকে পয়সা নিয়েছি বলে আপনাকে ধরিয়ে দেব না, তাহলে ভুল ভাবছেন। কয়েকটা মুহূর্ত একেবারে চুপি সারে কাটল। ধূর্ত বিড়ালের মতো এগিয়ে এলো একজোড়া মেয়েলি পা। প্রশান্তর ঘাড়ে একটা শীতল ধাতব বস্তু এসে ঠেকল, একটা বন্দুক। শীতল কণ্ঠে জবাব এলো, আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি। সব মানে সব। মুহূর্তে টবের মাটির ভেতর হতে আরেকটি আগ্নেয়াস্ত্র উঠে এলো প্রশান্তর হাতে। পলক ফেলার সময়টুকুর মধ্যে 180 ডিগ্রি ঘুরে সরাসরি সাধনার পেটের উপর বন্দুক তাক করল প্রশান্ত। আমায় ধমকানোর চেষ্টাও করবেন না, আমি কিন্তু ঈশ্বরকে জবাব দেওয়ার মতো বান্দা নই। স্বধর্ম রক্ষার্থে কুকাজ আমার জন্যে ডাল ভাত আর ওই চিপসের মতো। এখন প্রশান্তর গলার নলি বরাবর তাক করা আছে সাধনার বন্দুকের নল, আর প্রশান্ত বন্দুক তাক করে আছে তার তলপেটের উপর, যেখানে একটা শিশুর ভ্রূণ অত্যন্ত নিরাপদে বেড়ে উঠছে মানুষ হবে বলে।
আমার আমার প্লিজ প্লিজ এভাবে ধরিয়ে নেবেন না। আমার সন্তানটার জন্য, ওর একটা বেটার ফিউচারের জন্য অন্তত আমাকে এভাবে ধরাবেন না। ওটাকে একটা সেলফ ডিফেন্স হিসেবে কোর্টে প্রমাণ করতে আমি হেল্প করব। আপনি শুধু কনফেস করুন। আমি জেলে যেতে পারবো না ডিটেকটিভ, আমি পারবো না আমি। তাহলে আমিও আমার ট্রিগার টিপতে কার্পণ্য বোধ করব না। হঠাৎ সাধনার চোখ জোড়া জ্বলে উঠল। লক্ষণটা ঠিক ভালো লাগলো না প্রশান্তর। সে সেফটি ক্যাচ মুহূর্তের মধ্যে খুলে শুট করলো। 1, 2, 3। সাধনা ট্রিগার টেপার সময়টুকুও পায়নি যেন। সে নিচে তাকিয়ে দেখল তার তলপেটে কিচ্ছু হয়নি, কিন্তু তার পা বেয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে, ঠিক দীপঙ্করের গলার মতো। 3টে গুলি একেবারে 2টো পায়ে করেছে প্রশান্ত। ধপ করে পড়ে যাওয়ার আগেই সাধনাকে ধরে ফেলল সে। ধীরে ধীরে বসিয়ে দিল চেয়ারে। অজ্ঞান হয়ে গেছে সাধনা। সে সঙ্গে সঙ্গে ফোন করলো একটা বিশ্বস্ত নম্বরে। হ্যালো সেলিম। স্যার, গুলিগুলো তো বের করলাম, কিন্তু আমার মনে হয় ওনাকে হাসপাতালে দিতে হবে। যেভাবে ব্লাড লস হচ্ছে, তার মধ্যে আবার পোয়াতি। দিতেই হবে না? আমি যে কেন কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। ও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। খুব বিশ্বস্ত একটা ডাক্তারের চেম্বারে কাজটা সেরে নেবো। তুমি শুধু ওনাকে গাড়িতে তুলে দেওয়া হেল্প করো। দুজনে পাঁজা গোলা করে সাধনাকে তুলে ওর গাড়িতে নিয়ে গেল। ক্ষতস্থানে মোটা করে ব্যান্ডেজ বাঁধা আছে। সেলিম গাড়ি ছাড়ার আগে প্রশান্ত বলল, সাবধানে ওকে নিয়ে কাজটা সেরে এসো। কালকে তোমার পেমেন্টটা নিয়ে যাও। তুমি নিজেকে একটু কন্ট্রোলে রেখো, আর কাজ যখন বেশি হচ্ছে পেমেন্ট কিন্তু একটু। ওসব নিয়ে চিন্তা করো না, জাস্ট সাবধানে ওকে সারিয়ে নিয়ে এসো। ও কিন্তু প্রেগনেন্ট, যাতে কোনো ক্ষতি না হয় দেখো। একদম হুজুর। আর ফেরার সময় একটু মাল নিয়ে আসবো নাকি কাউন্টার থেকে? কেন আমায় ট্রমা দিচ্ছ বলো তো? হ্যাঁ, জানোই তো গোয়েন্দা বোঝায় না বুদ্ধির ফ্লেক্সে, নেশা মেটাই শুধু চিপস আর সেক্সে। আমার মতো ভালো মানুষ কি আর দুটো হয়? ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস বলে কথা। শুনছিলেন অশালীনতার কেচ্ছা। আজকের গল্প পাঠে ও গোয়েন্দা প্রশান্তর ভূমিকায় আমি অভিক। মুখ্য চরিত্রে খুশি, সৌরভ সাহা, রৌনক এবং বর্ণালী। অন্যান্য চরিত্রে কৌশিক, পার্থ অরণ্যদেব, তনুশ্রী এবং পিয়ালি। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ। আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে আরেকটি নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।